মনের সুখে লুঙ্গি মাথায় তুইলা বাজারে ব্যাগ হাতে লইয়া গান গাইতে গাইতে একদম নাচতে নাচতে বাসা থেকে বের হয়েছিলাম। বাসার সামনে এসে দাঁড়াতেই ওপর থেকে কিছু একটা পুরো শরীরের উপর পড়লো। তাতেই মনে হলো, ও মা, এ কি! এখন তো বৃষ্টি বাদলের দিন নয়, তার ওপর আবার আকাশটা একেবারে ঝকঝকা ফকফকা তকতকা। তাহলে বৃষ্টি আসতো কোথা থেকে? মাথার উপর এমন কিছু আশ্রে পড়তেই শরীর থেকে একটা বিশ্রী গন্ধ ছাড়লো। মনে হচ্ছে যে কতদিনের পচা জমা আর নোংরা টাইপের কিছু একটা গায়ের উপর পড়েছে। মেজাজটাই পুরো বিগড়ে গেল। কোন হরামিরে আমার শরীরের উপর এমনভাবে ময়লা আর নোংরা পানিটা ফেললো? বিষয়টা আলোচনার সাপেক্ষে সমালোচনা করার জন্য উপরের দিকে তাকালাম, কিন্তু না, কাউকে দেখা যাচ্ছে না। এবার বেশ খানিকটা বিরক্তি মাখা কণ্ঠ নিয়ে বললাম, কোন শালারে আমার গায়ের উপর এরকম নোংরা পানি মারে? তোকে একবার যদি হাতের কাছে পাই তাহলে কোলে বসিয়ে কর্ম শেখাবো। ঈশানের এমন তারা কথাতে তাড়াহুড়ো করে কেউ একজন উপর থেকে উঁকি মেরে ব্যালকনি দিয়ে তাকালো। ঈশান এবার চোখ জোড়া বড় বড় করে সেদিকে তাকাতেই খেয়াল করলো, এ তো বাড়িওয়ালা আঙ্কেলের মেয়ে। আর একে শুধু মেয়ে বললে ভুল হবে, মেয়ে তো নয়, যেন একদম ধানি লঙ্কা। তার উপর যে পরিমাণে রাগী আর জেদি আর হাড়ে বজ্জাত এই মহিলা, যদি একবার পিছনে পড়ে যায় তাহলে তো লাইফের 12টা বেজে যাবে। ঈশান কথাটা বলেই রাগী চোখে তাকিয়ে রইল। তখনই মেয়েটা ব্যালকনি থেকে উকি দিয়ে এবার মাথা বের করে দিয়ে বলতে আরম্ভ করলো, কিরে, আমাকে শালা বলিস? আমি শালা নাকি শালি? দেখি একবার তোর চাঁদ মুখখানা। সামিয়া রাগী চক্ষু নিয়ে ঈশানের দিকে তাকাতেই ছেলেটা কিছুটা ভয় পেলেও দমে গেল না। ও শরীরে এরকম নোংরা পানি মারার ফলে এরকম বকাঝকা করে দিয়েছে, তাতে যা হবার হয়েছে। ঈশানও রাগী মুড নিয়ে মেয়েটার দিকে তাকিয়ে রইল। ঈশানকে দেখেই সামিয়া একটা ডেভিল হাসি দিয়ে বলতে লাগলো, ও পিচ্চি, তুমি তুমি এই নিচে দিয়ে কি করছিলে সোনা? এরকম মশা মাছির মতো সবসময় ঘুরঘুর করলে যেখানে সেখানে এরকম পরিস্থিতিতে পড়তেই হবে। আমি মশা মাছি? তাহলে তুমিও একটা মানে বাজে মেয়ে একটা। দেখে শুনে পানি ফেলতে পারো না? পানি হলেও কথা ছিল, এ তো একদম নোংরা পচা ময়লা পানি। মেয়েটা এবার দাঁত কেলিয়ে বলতে লাগলো, দেখে তো ফেললাম, মানুষজন দেখে তো ফেলতে হবে, তাই তোকে দেখে ফেললাম। এখন কথা না বলে দূর হয়ে যা চোখের সামনে থেকে, বুঝেছিস? একে তো অন্যায় করেছো, তার উপর আবার সরি না বলে দূর হতে বলছো। তোমাকে তো আমি দেখে নেব। তুমি যে কাজটা আজকে করেছো না, এর জন্য আমি প্রতিশোধ নিব, যাকে বলে কঠিন প্রতিশোধ। তুই কি প্রতিশোধ নিবি রে? বললাম না, তুই তো মশা মাছির মতো, যে কোনো সময় হাতে পায়ে মারিয়ে দিয়ে চলে যাব, কিছু মনেই হবে না। তুই সব সময় আশেপাশে ঘুরঘুর করিস, এই জন্য আজকে একদম ঠিক হয়েছে। এরপর বেশি কথা বললে একদম উপর থেকে ইট না হলে পাথর তোর মাথায় ফেলবো, যেন ল্যাটা একেবারেই চুকে যায়। বজ্জাত মেয়ে, একবার হাতের কাছে পাই তোমার তো হচ্ছে কত বড় সাহস আমার গায়ের উপর পানি ফেলে। তবে রে দাঁড়া, তোর তো হচ্ছে, দেখাচ্ছি মজা। আর একটু আছে ময়লা পানি, বুঝছিস? ওইটুকু আনছি, তোর এবার পুরোপুরি ভেজাবো। সামিয়া কথাটা বলে তাড়াহুড়ো করে ভিতরের দিকে চলে গেল। ঈশান অবস্থা বেগতিক দেখে এবার দৌড়ে বাসার ভিতর ঢুকে গেল। একে তো মেজাজটা পুরো বিগড়ে আছে, তার উপর এই মেয়ের সাথে কথা কাটাকাটি, আবার এখন যদি এরকম করে আবার খানিক ময়লা পানি ওর গায়ের উপর ফেলে তাহলে তো আর দেখতে হবে না। বিষয়টা ভেবেই ঈশান তাড়াহুড়ো করে সেখান থেকে সরে গেল। না হলে আর কি, এক গাদা গা থেকে বাজে একটা বিশ্রী গন্ধ বেরোচ্ছে। ঈশান কিছুক্ষণ যাবৎ বাসার ভিতর ঢোকার জন্য চেষ্টা করছে। এরপর তো আম্মু এরকম কিছু দেখলে একদম হাসাহাসি রোল পড়ে যাবে। তার উপর বলবে যে বাজার করতে পাঠিয়েছিল, তাহলে বাজার কোথায়? না জানি এখন বাসায় ঢুকে কি পরীক্ষার সম্মুখীন হতে হয়। তার উপর বলবে বাজারে যেতে হবে, তাই এরকম একটা কাণ্ড ঘটিয়ে বাসায় চলে এসেছে। কথাগুলো ভেবেই হাজারটা প্রশ্ন মাথায় নিয়ে তারপর তাড়াহুড়ো করে বাসার কলিং বেল দিতেই কিছুক্ষণ বাদে আম্মু এসে দরজা খুলে দিল। তারপর ছেলেকে এই অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে কিছুক্ষণ পা থেকে মাথা অবধি দেখে তারপর একটু অবাক চোখে তাকিয়ে থেকে বলতে লাগলো, বাবু, তোমার এই অবস্থা কেন? আর বলো না আম্মু, বাড়িওয়ালা আঙ্কেলের ওই বড় মেয়েটা আছে না, একদম বজ্জাতের হাড্ডি, ও আমাকে এরকম একটা অবস্থা করেছে। মানে বাড়িওয়ালার মেয়ে? কোনটা? আর ও তোমাকে এই অবস্থা কেন করবে?
ওকে ধাক্কা মেরে তোমাকে ড্রেনে কিংবা কাদা পানির মধ্যে ফেলে দিয়েছিল? কোথাও তো রাস্তায় জমা জল নেই আশেপাশে, তাহলে তোমার এই অবস্থা হলো কি করে? আম্মু, আমি কি বলেছি যে রাস্তায় পড়ে গিয়েছিলাম? ওই তো করেছে এমনটা। আমি বাসা থেকে বের হচ্ছিলাম, তখনই ওপর থেকে পচা পানি একদম আমার গায়ের উপর ছুঁড়ে মেরেছে। দেখেছো কি বাজে অবস্থা করেছে? একটা বাজে মেয়ে, একটা মেয়ে না হলে এরকম কিছু করতে পারে? ওকে তো আমি... সত্যি করে বলো তো, ও এই কাজ করেছে, নাকি তুমি বাজারে যাওয়ার জন্য না যাওয়ার জন্য এরকম একটা কাজ ঘটিয়ে বাসায় ফিরে এসেছো? আম্মু, তোমার কি আমাকে দেখে এতই বাজে মনে হয় যে আমি এরকম একটা নাটক করে বাসায় চলে আসব? নিজের গায়ে মানুষ এত বাজে আর নোংরা পানি মাখিয়ে বাসায় আসে, এর থেকে বাজারে যাওয়াটা সহজ ছিল না বলো? আমি কি নোংরা পানি এতটাই ভালোবাসি যার জন্য সব পচা গলা আর নোংরা পানি মাখিয়ে বাসায় এসেছি? নিজের কাছে কেমন বমি হয়ে পাচ্ছে। আরেকটু হলে আমি মনে হয় বমি করে দেব। সরো সামনে থেকে। ঈশান বকাঝকা দিতে দিতে ওয়াশরুমে চলে গেল। পুরো 1.5 ঘন্টা যাবৎ শাওয়ার নিয়েছে, তারপরও কেন জানি সন্দেহ হয়েছিল গন্ধ আছে কিনা, তাই পুরো বডি ওয়াশের বোতলটা শেষ করে ফেলেছে। তারপরেও সন্দেহ লাগছে দেখে এক গাদা পারফিউম মেখে তারপর ডাইনিংয়ে আসলো। দেখলো আম্মু বসে টিভি দেখছে। ঈশান এসে আম্মুর পাশে বসে তারপর কোলের মধ্যে মাথা রেখে শুয়ে পড়তেই আম্মু ওর মাথায় হাত বুলিয়ে দিল। আচ্ছা আম্মু, আব্বু কি খুঁজে খুঁজে আর কোথাও বাসা পেল না যে এখানে এসেই আমাদের থাকতে হলো? তার উপর বড় ভাইয়াকে বললাম অন্য কোথাও একটা বাসা নিয়ে নেই। ভাইয়াও একদম রাজি হলো না, বলল এখান থেকে নাকি ওর অফিসটা বেশ কাছাকাছি, তাই এখানেই থাকতে হবে। আব্বু, এটা তো আমাদের পার্মানেন্ট বাসা না বলো? আর তোমার ভাবির বেবি হয়ে গেলে সেও এখানে চলে আসবে, তারপর না হয় আমরা অন্য কোথাও যাওয়ার কথা ভাববো। এই ছোট্ট বাসায় তো আমাদের হবে না। এখান থেকে চলে না গেলেও ওপরের তলায় পুরো একটা ফ্ল্যাট ফাঁকা আছে, সেখানে না হয় গিয়ে থাকবো। এখন এসব নিয়ে আর কথা বাড়িও না। তোমার আব্বুর এখান থেকে অফিসে যাতায়াত করতে সহজ হয়, সেজন্যই এসে এখানে বাসা নিয়েছে। এখন যদি এখান থেকে যাওয়ার কথা বলো তাহলে তোমার আব্বু রেগে যাবে। আর এখান থেকে তো তোমার কলেজটাতে সুবিধা মতোই যেতে পারছো, এর থেকে আর ভালো কি হতে পারে? না, বলছিলাম এত ঝামেলা করে এখানে থাকার কি খুব বেশি দরকার আছে? ঝামেলা আবার কিসের ঝামেলা? আর আমি তো কোনো ঝামেলা দেখছি না। ঝামেলা নয়তো কি? আসার পর থেকে বাড়িওয়ালা আঙ্কেলের মেয়েটা একদম পেছনে পড়ে আছে, যখন তখন যেখানে সেখানে অপমান করে দেয়। আর আজকে আবার কি একটা কাজ করলো দেখো। ওদের জন্য বাসার ছাদেও যাওয়া যাবে না, বলে কি না তার মেয়েকে দেখার জন্য কি না আমরা গিয়ে বসে থাকি, আমরা টাকা দিয়ে ভাড়া থাকি। তার যদি এতই সমস্যা হতো তাহলে সেটা আগেই বলে দিতে পারতো। তা না করে এরকম করে অপমান করাটা কি খুব বেশি প্রয়োজন আছে আম্মু? দেখো আব্বু, কারো বাসাতে থাকতে গেলে একটু একটু নিয়ম কারণ মানতেই হয়। এটা তো আর আমাদের বাসা না। তোমার আব্বু বলেছে সামনে বিজনেসটা দাঁড় করিয়ে ফেলতে পারলে কোথাও একটা জায়গা কিনে সেখানে বাড়ি তৈরি করবে, তারপর না হয় সবাই একসাথে মিলে মিশে থাকা যাবে। ততদিনে তোমার ভাবির বেবিটাও চলে আসবে, আর তোমার অনার্সটাও শেষ হয়ে গেলে তারপর তোমাকেও একটা বিয়ে করিয়ে ফেলবো। তখন বড় বাসা প্রয়োজন হলে তারপর না হয় বিষয়টা দেখা যাবে। এখন আর কথা বাড়িও না তো, এইটুকু একটু নিয়ম কানুন মেনে চলতেই হবে আব্বু। তাই বলে যখন তখন যেখানে সেখানে অপমান করবে? ওদের বাসায় থাকছি তার মানে এই না যে ওদের সব কথা মানতে হবে। আর আমি তো... আমি জানি তুমি কেমন, তুমি যে খুব ভালো ছেলে সেটা আমার ভালো করেই জানা আছে। তাই বলছি কি, ওর থেকে একটু দূরে সরে থাকার চেষ্টা করো। ওর বাবাও যেরকম রাগী টাইপের লোক, মেয়ে হয়েছে ঠিক তেমনই। তাই ওদের থেকে দূরে থাকাই ভালো। আর যদি কোনো ঝামেলা করো তাহলে ওর বাবা এই নিয়ে ঝামেলা বাড়াবে। তার থেকে কি তুমি একটু দূরে সরে থাকতে পারবে না? অবশ্য তুমি যে পরিমাণে দুষ্ট, ও তোমাকে একটা কথা শোনালে তুমি তার উল্টে দুটো কথা শুনিয়ে দেবে। তোমার কি আমাকে দেখে এতই বাজে বলে মনে হয় যে আমি মেয়েদের পেছনে পড়ে থাকি?
আজ অবধি দেখেছো কখনো মেয়েদের মেয়েদের বাসা থেকে নালিশ এসেছে? অবশ্যই এসব মেইলি বিষয়ে কোনো নালিশ আসেনি, তবে তুমি যে দুষ্ট তাতে 1000 বার নালিশ এসেছে। এখন কথা না বলে আমি যেটা বলেছি সেটা ভাবো, আর চিন্তা করে নিজে থেকে ওর থেকে দূরে থাকো। ওর থেকে না হয় শুধু আমি দেখেছি এই ফ্ল্যাটে এবং আশেপাশের অনেকগুলো মেয়ে আছে, তাদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করো, সেটাই তোমার জন্য ভালো হবে। আপনারা হয়তো বুঝতে পারছেন না যে এখানে কি হচ্ছে, তাহলে শুনুন। আসলে ঈশান আব্বু আম্মুর দ্বিতীয় সন্তান। আফজাল সাহেবের 2 সন্তান, তার মধ্যে ঈশান ছোট। ইমন ভাইয়া প্রত্যেক গল্পের মতো এ গল্পেও থাকবে। আর ইমন ভাইয়া অনেক আগেই বিয়ে করে নিয়েছিল। 2 বছর পর এসে ভাবির প্রেগনেন্সির বিষয়টা ওরা জানতে পারে, আর প্রেগনেন্সির কারণে তাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে ভাইয়া। আম্মুর একা সব কাজ করতে কষ্ট হয়, সেজন্য ভদ্রমহিলা 2-3 মাস পরে বাসায় চলে গেছে। ওদের ফ্যামিলিটা অনেক বড়, তাই সেখানে দেখাশোনা লোকজন আছে বলেই চলে গেছে। আর ভাবির বাসা থেকে লোকজন বলেছে তাকে দেখাশোনা করতে সুবিধা হবে, তাই আম্মু আব্বু আর বারণ করেনি। এদিকে ঈশান অনার্সের 3য় বর্ষের স্টুডেন্ট। লেখাপড়াটা মোটামুটি, তবে দুষ্টুমিতে একদম ফার্স্ট ক্লাস। যেখানেই যাবে সেখানেই যাক না কেন, ভবিষ্যতে অতীত বর্তমান সব কিছুই একদম টানা টানা। দুষ্টুমি আর বদমাইশি না করলে যেন ওর পেটের ভাতই হজম হয় না। এ নিয়ে 3-4টা এলাকা ওদের ছাড়তে হয়েছে। অবশ্য দুষ্টুমির কারণে না, তবে দুষ্টুমি সব এলাকাতেই করেছে। এই এলাকাতে ওরা নতুন এসেছে। আরও যে মেয়েটার সাথে এতক্ষণ যাবৎ ঝামেলা চলছিল সে হচ্ছে এই বাসারই মালিকের মেয়ে, অর্থাৎ আরব চৌধুরীর প্রথম আর বড় মেয়ে। সহজ ভাষায় যাকে বলে বাড়িওয়ালা আঙ্কেলের মেয়ে। তিনি এই গল্পের নায়িকা আর ঈশানের থেকে 2 বছরের সিনিয়র। এখন দেখার বিষয় এই ঝগড়াটে বজ্জাত আর বদমেজাজি মেয়েটার সাথে ঈশানের কিভাবে মিল হয়। তবে আমাদের সাথে থাকলে অবশ্যই আপনারা জানতে পারবেন, আর আমাদেরও জানাতে সুবিধা হবে। যবে থেকে ঈশান আর তার পরিবার এখানে এসেছে তবে থেকেই দেখছে বাড়িওয়ালা আঙ্কেলের মেয়ে অর্থাৎ সামিয়া এখানকার একদম যেন লেডি ডন। সবাইকে একদম হাতের আঙুলে নাচায়, একদম বদের হাতটি। আর এসবের মাঝে বাড়িওয়ালা আঙ্কেলের একদম হুঙ্কার তো আছেই। 2 মেয়ে তাতেই এত তর্জন গর্জন। আর যদি একটা ছেলে থাকতো তাহলে তো পুরো এলাকাটা নিজের করে নিত ঈশান ভাবে। আসার পর থেকে ঈশানের সাথে বেশ কয়েকবার ঝামেলা হয়েছে। ছাদে গিয়েছে, সেখানে ওকে কথা শুনিয়েছে। এলাকায়ও কয়েকবার দেখা হওয়ার পর 1000টা বাজে কথা বলেছে। এই মেয়েটা একদম ছেলেদের মতো টিজ করতে পারে। ঈশানকে দেখলে একদম টিজ করতে আরম্ভ করে। এই জন্যই ঈশানের এসব বিষয় ভালো লাগে না। আর মেয়েটার থেকে দূরে সরে থাকার জন্য আম্মু বললেও সেটা সম্ভব হয়নি, কারণ এই বদমেজাজি মেয়েটা একদম আঠার মতো, যেখানেই যাবে পিছন পিছন যেন আসতে যেতে শুরু করবে। আর আজকে দুপুরের দিকে আব্বু কিংবা ভাইয়া বাসায় কেউ ছিল না বলেই আম্মু ঈশানকে পাঠিয়েছিল বাজারের জন্য। বাজারের ব্যাগ আর টাকা নিয়ে যখনই বের হচ্ছিল তখনই দুজনের মাঝে কেমন কথা হলো সেটা তো আপনারা দেখতেই পেলেন। ঈশান দুপুরের খাবারটা খেয়ে তারপর একটা ভাত ঘুম দিল। ভাবলো পরদিন বাজার করে আনবে, আর যা আছে তাতেই চলে যাবে। আর সেজন্যই আম্মু আর বাহিরে যেতে দেয়নি। যাই হোক, বিকেলের দিকে বাচ্চাদের খেলার হইচয়ে ঈশান বাসা থেকে বের হলো। বেরিয়ে দেখলো ওদের বাসার সামনে যে গলিটা আর রাস্তাটা একটু চওড়া, সেখানে অনেকেই ক্রিকেট খেলছে। বিষয়টা দেখেই এবার ঈশান এসে বাচ্চাদেরকে বলল খেলবে রাখার জন্য, কিন্তু কেউই ওকে খেলতে রাখলো না। শেষে ঈশান সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোমরা যদি আমাকে খেলতে রাখো তাহলে আমি এরপর তোমাদের একটা ব্যাট কিনে দেব আর বলও কিনে দেব, কিন্তু আমাকে প্রত্যেকদিন খেলতে রাখতে হবে। আসলে ঈশানের চেনা জানা কিংবা এখানে কোনো বন্ধু নেই, আর কলেজে যারা আছে তাদের বাসাটা অন্যদিকে আর বেশ খানিকটা দূরে, তাই এখানে তেমন কেউ নেই। তবে কয়েকটা দিন থাকলে হয়তো এখানে কয়েকজন বন্ধু পাঠিয়ে ফেলতে পারবে। এবার বাচ্চারা বিষয়টা বেশ আগ্রহ নিয়ে শুনে তারপর ঈশানকে খেলায় রাখলো। ঈশান উইকেট কিপার দাঁড়িয়েছিল, যে আসছিল ব্যাট করতে তাকে বেশ কায়দা করে আউট করে দিয়েছিল।
শেষে যখন ঈশানের ব্যাটিংয়ের পালা আসলো, বাচ্চারা বলল ওকে বাঁ হাতে ব্যাটিং করতে। ঈশান আর উপায় না পেয়ে উল্টো দিকে ফিরে ব্যাটিং করতে লাগলো, কিন্তু তেমন কায়দা করে উঠতে পারছিল না। অনেক চেষ্টা করে যখন একটা বল একদম ব্যাটের নাগালের কাছে পেল, সেটাকে সপাটে ঝেড়ে দিতেই একদম দোতলার ব্যালকনিতে অর্থাৎ প্রভেলিয়নে গিয়ে আছড়ে পড়ল। সাথে সাথেই ঈশানের মাথায় ঘুরপাক খেতে লাগলো, এইটা তো সামিয়া অর্থাৎ বাড়িওয়ালা আঙ্কেলের মেয়ের রুমের ব্যালকনি। ভাবতেই মাথার মধ্যে চক্কর দিয়ে উঠল, এই বুঝি মেয়েটা তর্জন গর্জন করে নিচে নেমে আসলো। কথাটা ভাবতেই ঈশান তাড়াহুড়ো করে বাচ্চাদের ব্যাট দিয়ে বলতে আরম্ভ করলো, শোনো, আমি একটু আসি, আমার না খুব পেয়েছে, আমি একটু পরে আবার আসি তোমাদের জন্য ব্যাট নিয়ে, কেমন? ঈশান এক প্রকার ভয়ে তাড়াহুড়ো করে সেখান থেকে বাসার উদ্দেশ্যে দৌড়লো। এরই মাঝখানে কিছু ভাঙার শব্দ হতেই সামিয়া তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালো। তারপর বুঝতে পারলো যে ব্যালকনি থেকে শব্দটা এসেছে। দৌড়ে এসে দেখলো ব্যালকনিতে ঝোলানো ওর গোলাপের চারা গাছটার টবে একদম ভেঙে চুরে খান খান অবস্থা। মুহূর্তের মধ্যে একটা গর্জন করে বলতে লাগলো, তবে রে, তোদের তো হচ্ছে, কার এত বড় সাহস আমার টপটা ভেঙে ফেললি? দাঁড়া, আজকে তোদের খেলার স্বাদ আমি মেটাচ্ছি। আমি বারবার বলেছি যেন বল আমার এখানে না আসে, তারপরেও আসলো কি করে? তোদের আজকে হচ্ছে। সামিয়া কথাগুলো বলে যখনই নিচের দিকে নামতে যাবে, এবার বাচ্চারা অবস্থা বেগতিক দেখে যে যার মতো ব্যাটম্যান বল নিয়ে দৌড়ে পালিয়ে গেল। একটু বাদেই ঈশান রুমে এসে লুঙ্গি ডান্স দিতে লাগলো। না চাইতেও যে এরকম করে প্রতিশোধটা নেওয়া হয়ে যাবে সেটা ঈশান ভাবতে পারেনি, কারণ সিঁড়ি দিয়ে যখন উঠছিল তখন সামিয়ার রুম থেকে কেমন চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছিল। ঈশান বিষয়টা ভেবেই রুমে এসে দরজা আটকে দিয়ে ইচ্ছা মতো লুঙ্গি ডান্স দিল কিছুক্ষণ, তারপর ভিলেনি কায়দায় বলতে আরম্ভ করলো, ও আমার সাথে লাগতে এসেছেন মিস সামিয়া, তাই না? আপনার অবস্থা আমি কি করি আপনি শুধু একটাবার দেখেন। আমি তো এই ঈশানের কাছে চুনোপটে। আজ অব্দি কেউই এই ঈশানের কায়দা করে উঠতে পারেনি, আর আপনিও পারবেন না। বাড়িওয়ালা আঙ্কেলের বড় মেয়েকে টাইট দিয়ে তবেই আমার মিশন কমপ্লিট করব। রাতটা কোনো রকম কাটলো। পরদিন কলেজে আসলো, এসে বন্ধুদের সাথে আড্ডা দিল। বাসা থেকে আসার পথে খেয়াল করেছে একটা ছেলে ওদেরই যে এলাকাতে থাকে সেখান থেকেই আসছিল। ঈশান এবার যখনই ক্লাসের দিকে যাবে তখনই ওই ছেলেটা এসে ওদের সাথে সাথে হাঁটতে আরম্ভ করলে ঈশান একবার দেখে না দেখার ভান করে ক্লাসে চলে গেল। ক্লাস শেষ হতেই বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপর যখনই বাসার উদ্দেশ্যে ফিরবে, এরই মাঝখানে ওই ছেলেটাকে দেখলো কলেজের বাহিরে গেটের সামনে দাঁড়িয়ে থাকতে। এবার ঈশান বাইক নিয়ে এসে ওর সামনে দাঁড়ালো আর বলতে আরম্ভ করলো, কোথায় থাকো তুমি? তোমাকে আসার সময় দেখেছি আমাদের আশেপাশে ঘুরঘুর করছিলে। তোমার বাসাটা কোন দিকে বলো তো? এবার ছেলেটার ঠিকানাটা বললে ঈশান বুঝতে পারল ওদের বাসা থেকে মিনিট 10 হাঁটলেই বোধহয় এই ছেলেটার বাসা। কারণ এই এলাকায় আসার পর বেশ কয়েকদিন ঈশান ঘোরাঘুরি করে পুরো এলাকাটাকে একদম ভাজা ভাজা করে ফেলেছে। সবগুলো গলি টলি একদম চেনা পরিচিত হয়ে গেছে। ঈশান বুঝতে পেরে ছেলেটাকে বাইকে উঠতে বললে ছেলেটা বেশ খানিকটা অবাক চোখে তাকিয়ে রইল। তখন ঈশান একটু ধমকের সুরেই বলল, আরে ভাই ওঠো না, তোমার এলাকা থেকে আমার বাসে যেতে সর্বোচ্চ 8 থেকে 10 মিনিট লাগবে, তাও হেঁটে যেতে। আমি তোমাদের এলাকাতেই কয়েকটা দিন আগে একটা বাসা নিয়েছি। আসলে আব্বুর বিজনেসের কারণে জায়গায় জায়গায় বাসা চেঞ্জ করতে হয়, তাই তেমন কোথাও স্থায়ীভাবে থাকা হয়নি। তবে 2-4-5 বছর হয়তো এখানে থাকতে হতে পারে। আর আমাদের নিজস্ব কোনো বাসায় এখন অবধি আব্বু তৈরি করতে পারেনি, করলে হয়তো সেখানে পার্মানেন্ট হয়ে যাব। ছেলেটা উঠে বসলো, তারপর বলতে আরম্ভ করলো, আসলে আমি তোমারই ডিপার্টমেন্টে পড়ি, তবে সাবজেক্ট আলাদা। তোমাকে কয়েকদিন যাবৎ দেখছি আমাদের এলাকা থেকে আসতে, তাই ভাবলাম যে একটু কথা বলি, কিন্তু সাহস করে উঠতে পারছি না। যদি তুমি কথা না বলো সেই জন্য আর কি। ধুর মিয়া, আমি কি মেয়ে মানুষ নাকি যে কথা বলবো না? ছেলে মানুষের সাথে কথা বলবে না তো কার সাথে কথা বলবে? আর শোনো, এই এলাকায় আমার কোনো ফ্রেন্ড নেই, আজকে থেকে তুমি আমার ফ্রেন্ড। তোমার সাথেই আজ থেকে আমার আসা যাওয়া, আর এলাকাতেও আড্ডা দেওয়া। যদি আর কেউ থাকে তো সবাইকে নিয়ে আসবে, আমার সাথে পরিচয় করে দেবে।
আমার কোনো বন্ধু নেই, আমি আবার একা থাকতে পারি না, সেজন্য বন্ধুবান্ধবের দরকার হয়। এটা কোনো ব্যাপার হলো? তবে আমার কিছু বন্ধু আছে, সবাই এখন অবশ্য লেখাপড়া করে না, অনেকেই পড়ালেখা ছেড়ে দিয়েছে আর অনেকেই জব করছে। ওটা কোনো ব্যাপার না, পুরুষ মানুষের সমস্যা হতেই পারে আর পড়ালেখা ছাড়তেই পারে। তবে আমার কিছু ফ্রেন্ডের প্রয়োজন, বুঝতেই তো পারছো, একা একা ছেলে মানুষ ফ্রেন্ড ছাড়া ঘোরাঘুরি করতে পারে না। এলাকাটা কেমন সেটা ভালোভাবে বুঝতে পারছি না, তবে ঘুরে ফিরে দেখেছি মোটামুটি ভালো। সে আমি তোমায় বলে দিব। আর এদিক দিয়ে সবটাই ভালো, আমার বাসা থেকে নিয়ে শুরু করে তোমার বাসা পর্যন্ত ভালো। তবে তোমার বাসার উত্তর দিকের ওই যে লেকটা, তার শেষ দিকে একদম যে রাস্তাটা চলে গেছে, ওই দিক দিয়ে কখনো যাবে না। ওইদিকে যত সব অকাজ কুকাজ আর যত সব আজে বাজে কর্মকলাপ হয়, পুরো এলাকাটাই একদম বাজে। ওইদিকে গেলে ঝামেলাও পড়বে, আর এদিকে গেলে কেসও খেয়ে যেতে পারো। এই কথা বলছো কেন? ওসব অন্য একদিন বলবো, এখন বাসার দিকে চলো, আমার আবার একটু কাজ আছে। বিকেলে কিন্তু আমার এলাকায় এসো, দেখা করো আমার সাথে। বিকেলে আমার বাসার সামনে অনেকেই ক্রিকেট খেলি, আমরা না হয় আজকে ক্রিকেট খেলায় যোগ দিব, কি বলো? আসতে পারবো, তবে আমি একা, এখন এলাকাতে তেমন কেউ নেই, সবাই কাজের জন্য ব্যস্ত, তার উপর আজকে তো ছুটির দিনও নয়। তুমি একা আসলেই হবে। ওরা কথা বলতে বলতে চলে আসলো। ছেলেটার বাসার সামনে নামিয়ে দিয়ে বাসার ঠিকানাটা নিয়েই চলে গেল। অবশ্য ছেলেটা বাসায় যেতে বলেছিল, কিন্তু প্রথম প্রথম কেমন আনইজি ফিল হচ্ছে দেখে যেতে পারলো না। বিকেলের দিকে ঈশান ছেলেটাকে কল করতেই ছেলেটা বলল আসছে। এখানে একটু এগিয়ে আসতে দেখলো ছেলেটা একা একা হাঁটতে হাঁটতে ওদের এলাকার দিকেই আসছে। ঈশান ওর সামনে এসে দাঁড়াতেই ছেলেটা একটু হাসার চেষ্টা করলো। ঈশানও ছেলেটার দিকে এগিয়ে আসলো, দুজনে কথা বলতে বলতে আসছিল। এরই মাঝে কিছুটা এসেই ওরা খেয়াল করলো যে ক্রিকেট খেলাটা শুরু হয়ে গেছে। তবে আজকের খেলাটা অন্যরকম হয়েছে। এরকম একজন খেলোয়াড় যদি সব দলেই থাকতো তাহলে বাংলাদেশ এতদিনে বিশ্বকাপ জয়ী হতো। কারণ আজকে সামিয়া ক্রিকেট খেলতে নেমেছে। এমন কিছু দেখেই দুজনে হাঁ করে তাকিয়ে রইল। খেলা চলছে পুরো দমে, আর ওরা একদম বাউন্ডারি সীমার কাছে দাঁড়িয়ে সামিয়াকে ব্যাটিং করতে দেখছে। মেয়েটা ওড়নাটা কোমরে গুছিয়ে আর পুরো খেলোয়াড়দের মতোই নেমে পড়েছে, যে কেউ দেখলেই ক্রাশ খাবে। সুন্দরী মেয়েটার এই অবস্থাতে লম্বা চুলগুলো বারবার খুলে যাচ্ছে আর যতবারই বেঁধে নিচ্ছে। ঈশান হাঁ করে সামিয়ার দিকে তাকিয়ে রইল। তখন আলামিন ওকে একটু ধাক্কা মেরে বলতে লাগলো, এরকম হাঁ করে তাকিয়ে থেকো না, মুখে মশা ঢুকে যাবে। এই খেলোয়াড়টা কে বলতো? দেখে প্রথমবার দেখছি বলে মনে হচ্ছে। এরকম একটা প্লেয়ার যদি বাংলাদেশে থাকতো, এতদিনে আমাদের বিশ্বকাপ 2-4টা কনফার্ম ছিল রে। আরে ওকে চিনতে পারলে না? ও তো তোমার বাড়িওয়ালি আঙ্কেলের বড় মেয়ে, না মানে তুমি যে বাসায় উঠেছো তারই বাসার মেয়ে। আর এই মেয়েকে এলাকায় কে না চেনে? ও যে পরিমাণে রাগী আর জেদি, তাতে যে কেউ ওর সাথে পেরে ওঠে না। আর আজকে এরকম খেলায় নেমেছে, দেখেই তো ভয় লাগছে। তার উপর আবার হাতে ব্যাট, যদি কিছু বলতেও যাও দেখা যায় ব্যাট দিয়ে পিটিয়ে একদম তামা তামা করে ফেলবে। আরে আরে দেখতে দাও, এরকম একটা প্লেয়ারের খেলা জীবনে কখনো দেখিনি। এই খেলা দেখতে পেলে জীবনটা ধন্য হয়ে যাবে। এবার ঈশান হাঁ করে তাকিয়ে থেকে সামিয়ার ব্যাটিং দেখতে লাগলো। মেয়েটা একটা বলও লাগাতে পারছে না। ঈশান ভাবলো হয়তো খেলাধুলোর কিছুই পারে না। দুজনে হেসে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা হলো, কারণ মেয়েটা একটা বলও কিছুতেই ব্যাটে লাগাতে পারছে না, এমনকি আউটও হচ্ছে না। অন্যদিকে সামিয়া খেয়াল করলো সামনে দাঁড়িয়ে আছে ঈশান আর আরেকটা ছেলে। মেয়েটা কিছু একটা ভাবলো, তারপর ডেভিল একটা হাসি দিয়ে হুটহাট করে ভাবলো ঈশানের গায়ে বল লাগাবে। বিষয়টা ভেবেই জোরে জোরে বল পেটাতে লাগলো। এবার ঈশান খেয়াল করলো সামিয়া এখন বলগুলো ব্যাটে খুব জোরে জোরে হিট করছে। সাথে সাথে ঈশানের মনে হলো যে মেয়েটা ওর দিকেই কেন বল মারছে, তাহলে কি ওর গায়ে লাগানোর ইচ্ছে আছে? আবার পরক্ষণে মনে হলো এই মেয়ে যে বদমেজাজি, তাতে লাগাতে গেলে দেখা গেছে 6 মাস লেগে যেতে পারে। ঈশান তারপরও সেখানেই দাঁড়িয়ে রইল। এবার আলামিন ওকে এরকম উড়াধুরা পেটাতে দেখে বলতে আরম্ভ করলো, শোন ভাই, এই অবস্থায় দাঁড়িয়ে থাকলে দেখা গেছে বল মেরে একদম নাক মুখ ফাটিয়ে দিবে। এখান থেকে চল।
অন্যদিকে সামিয়া বারবার সামিয়ার দিকেই তাকাচ্ছে আর জোরে জোরে বল পেটাচ্ছে। ঈশান ভাবলো যে সরে যাওয়াটাই উত্তম, যদি গায়ে এসে লেগে যায় সেভাবে সেই কাজ। বল গায়ে লাগার আগে যখন ঈশান সরতে নেবে এর মাঝখানে জোরে সরে একটা বল এসে লাগলো ঈশানের। না না, গায়ে লাগেনি, লেগেছে, তবে এমন জায়গায় লেগেছে সেখানকার কথাটা বলাও মুশকিল। বলটা গিয়ে একদম হিট করলো ঈশানের মিডল পয়েন্টে। উইকেটের মতন ঘটে গেল, বল স্ট্যাম্পে হিট করলো। জায়গা মতো বল লাগার সাথে সাথেই ঈশান একদম আর্তনাদ করে জায়গা মতো হাত দিয়ে বসে পড়ল, মাগো বলে চিৎকার দিয়ে। কারণ এমন জায়গায় বলটা লেগেছে যে মুখ দিয়ে বলাটাও একদম অসম্ভব। ঈশান এবার বসে পড়লে আলামিন ওকে ধরে ফেলল। একবার সামিয়ার দিকে তাকাতেই মেয়েটা রাজ্য জয়ের এক হাসি দিল। কোথায় ওর কাছে আসবে সেটা না করে মেয়েটা এবার মনে মনে কিছু একটা বিড়বিড় করতে লাগলো। অন্যদিকে বাচ্চারা এরকম একটা পরিস্থিতি দেখে সেখান থেকে দৌড়ে পালালো। ঈশান খানিকক্ষণ মাগো বাবাগো বলে চিৎকার দিয়ে তারপর চোখ জোড়া বন্ধ করে শুয়ে পড়ল। ঈশানকে এমন করে শুয়ে পড়তে দেখে সামিয়া প্রথমেই দাঁত কেলালেও এবার ছেলেটাকে এরকম সেন্সলেস হয়ে পড়ে যেতে দেখলে খানিকটা ভয় পেয়ে গেল। তাড়াহুড়ো করে মেয়েটা ঈশানের কাছে আসতেই আলামিন বেশ খানিকটা কান্নাকাটির ছলে বলতে আরম্ভ করলো। এইটা আপনি কি করলেন? শেষে কিনা আমার বন্ধুকে এরকম মার্ডার করার জন্য পরিকল্পিতভাবে তার মিটার বক্সের উপর আক্রমণ করলেন। কি কাণ্ড ঘটালেন? আপনার নামে আমি কেস করব, মামলা করব। আপনি যার মেয়ে হন না কেন, যেখানকার মেয়ে হন না কেন, আমি আপনার নামে খুনের মামলা দিব, মার্ডারের মামলা দিব। আপনার 6 মাসের ফাঁসি হবে, 1 বছরের মৃত্যুদণ্ড হবে। আপনাকে আমি দেখে নিব আপনার কি করে সাহস হলো একটা ছেলেকে একদম মিটার বক্স লক্ষ্য করে এরকম বল পাঠানোর। আপনাকে তো পুলিশে দেওয়া উচিত। আপনি একজনের পুরুষত্বের উপর হামলা করেছেন, আপনার জন্য ফাঁসিও যথেষ্ট নয়। আমি আপনাকে দেখে নিব বলে দিলাম। আলামিনের এরকম উল্টাপাল্টা কথা শুনেই কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে রইল সামিয়া। তারপর একটা সময় ধমক দিয়ে বলতে লাগলো। চুপ, একদম চুপ। সামান্য একটা বল লেগেছে তাতে এরকম কান্নাকাটি করতে শুরু করে দিয়েছে। আর তোর বন্ধু যে ঢং দেখাচ্ছে সেটা আমি খুব ভালো করেই জানি। যদি ঢং দেখাতো তাহলে নিঃশ্বাস চলতো। আপনি দেখেন ও অজ্ঞান হয়ে গেছে। আপনার তো এবার ফাঁসি হবে, দেখবেন আপনার কি হাল করি আমি, এবার বুঝতে পারবেন। সামিয়া খানিকটা ভয় পেয়ে গেল। মেয়েটা তাড়াহুড়ো করে এসে ঈশানের নাকের কাছে হাত দিতেই বুঝতে পারলো যে ছেলেটা নিঃশ্বাস নিচ্ছে না। এবার খানিকটা ভয় পেয়ে গেল মেয়েটা। তারপর একটু শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলতে আরম্ভ করলো। মানে আসলে আমি তো ইচ্ছে করে লাগাতে চাইনি, আমি ব্যাট করছিলাম, তখনই তোমরা সামনে চলে আসলে। তারপর তো আমি সব বুঝতে পেরেছি। আপনি ইচ্ছে করেই এমনটা করেছেন, তাই না? আপনাকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়ব। আমার একমাত্র বন্ধুরা আপনি এত বড় ক্ষতি করলেন, পুরুষত্বের উপর আঘাত করেছেন। এর জন্য দেখেন আপনার কি হাল করি আমি। আলামিন কথাটা বলেই বেশ খানিকক্ষণ কান্না ভেজা কণ্ঠে ওকে বকাঝকা দিতে লাগলো। এবার সামিয়া বলতে আরম্ভ করলো। আরে কিছু হয়নি, তুমি কান্নাকাটি থামাও তো। আচ্ছা আমি দেখছি, তুমি এক কাজ করো, একটু পানি আনো, দেখো ও ঠিক হয়ে যাবে। আলামিন আশেপাশে তাকালেও তখন সামিয়া বুঝতে পেরে নিজেই তাড়াহুড়ো করে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ বাদে একটা পানি এনে ঈশানের মুখে ছিটা দিতেও ছেলেটা উঠল না। তখন মেয়েটা বেশ খানিকক্ষণ অবাক চোখে তাকিয়ে থেকে তারপর বলতে লাগলো। ঘটনাটা কি হলো? জ্ঞান হারিয়ে গেল তো পানি ছিটা দিলে জ্ঞান ফিরে আসার কথা, কিন্তু এ তো দেখছি একদম কোনো নিঃশ্বাসও নিচ্ছে না, আর কোনো রেসপন্সও করছে না। তার মানে কি লেটা চুকে গেল নাকি? এ বাবা, এবার তো বেশ ঝামেলায় পড়তে হবে আমাকে। আমি এক্ষুনি ওর বাসায় গিয়ে বলছি, দেখবেন তারপর আপনার কি হাল হয়। সামিয়া এবার হাতের নখ কামড়াতে লাগলো। হুটহাঁটি সামিয়ার মনে হলো যে ছেলেটাকে বাসায় নিয়ে যাওয়া উচিত, তাই তাড়াহুড়ো করে ও বলতে লাগলো। এই তোমার বন্ধুকে ধরো, ওকে বাসায় নিতে হবে। না না, কোনো কথা দিব না। আপনি যে কাজ করেছেন তাতে আপনার আগে শাস্তি হবে, তারপরে এসব নিয়ে ভাবা যাবে। আপনি ইচ্ছে করেই এরকম কাজ করেছেন, আপনাকে আমি পুলিশে দিব, দেখবেন। এবার সামিয়া আলামিনকে একটা ধমক দিলে তারপর দুজনে মিলে চ্যাংদোল্লা করে ছেলেটাকে বাসায় নিয়ে আসলো। আম্মু ঈশানের এমন অবস্থা দেখে বেশ উত্তেজিত হয়ে গেল, আর তাতেই সামিয়া বেশ খানিকটা ভয় পেয়ে গেল। এবার যদি ভদ্রমহিলা ওর বাবার কাছে সব কিছু বলে দেয় তাহলে ঝামেলা হয়ে যাবে, তাই ও নিজেই বলতে আরম্ভ করলো। বলছিলাম কি আন্টি, না মানে আসলে আমি না দেখতে পাইনি, ওই বলে সামনে চলে এসেছিল,
আর তারপরে এরকম হঠাৎ করে বলটা ওর। একদম মিথ্যা বলবেন না। আপনি ইচ্ছেই করেই আমার ফ্রেন্ডের অ্যান্ডকোস না মানে থুকো আসলে জায়গা মতামত বলটা দাগিয়েছেন। এর জন্য আপনাকে পুলিশে দিব দেখবেন। আলামিন এরকম কথা বলতেই মেয়েটা চুপচাপ হয়ে গেল। আম্মু বেশ খানিকটা অবাক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে রইল। তারপর আবার বলতে লাগলো, এখানে আসার পর থেকেই তোমার সাথে আমার ছেলের ঝামেলা হয়ে যাচ্ছে। মামুনি, আমি বলছিলাম কি, যদি তুমি একটু ওর সাথে ঝামেলাটা কমিয়ে করতে তাহলে ভালো হতো। এরকম একটা পরিস্থিতি আজকে সৃষ্টি হতো না। এমনিতে আমার ছেলের গুণগান গাইছি না, ও অনেকটা দুষ্ট। তার উপরে তুমি যে পরিমাণে রাগী, এখানে আসার পর থেকেই ওর সাথে কিসব ঝামেলা হচ্ছে। একই এলাকাতে যেহেতু থাকতে হবে, আর এলাকাতে বলতে কি, একই বাসাতে, তোমাদের বাসাতে আমরা ভাড়া থাকছি, তার মানে এই না যে তোমরা যা খুশি তাই করবে। মামুনি, সবসময় চলাফেরা আর কাজগুলো দেখে শুনে করতে হয়। তুমি তো ওর থেকে বড়, না হয় ও একটু দুষ্ট, কিন্তু তুমি তো ওর থেকে বড়। তুমিও যদি ওর সাথে ঝামেলা করো তাহলে কি করে হবে বলো তো? সরি আন্টি, আমি বুঝতে পারিনি যে এরকম কিছু হয়ে যাবে। আর আমি ইচ্ছে করে করিনি। আমি ওরকম থেকে এরপর থেকে চেষ্টা করব যেন আর কোনো ঝামেলা না হয় ওর সাথে। আম্মু আরও কিছুক্ষণ মেয়েটাকে বোঝাতেই মেয়েটা চলে গেল। ও চলে যেতেই ঈশান উঠে বসলো। আম্মু গেছে ঈশানের জন্য পানি আনতে। ছেলেটা উঠে বসতে আলামিন অবাক হয়ে তাকালো। ও ভেবেছিল ছেলেটা সত্যি সত্যি জ্ঞান হারিয়েছে, কিন্তু এ তো দেখছি বদের হাতের কিছুই হয়নি। এবার আলামিনকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে ঈশান একটা ডেভিল হাসি দিয়ে বলতে লাগলো, কি বন্ধু, কেমন দিলাম বলো? একদম ভয় পাইয়ে দিয়েছে। তুমি জানো আমি আপুকে কত বকাঝকা করেছি? যা ইচ্ছে মুখে যা এসেছে তাই বলেছি। একদম ঠিক করেছ। ওর উচিত শিক্ষা হওয়া দরকার ছিল। ও যেখানে যা পারে সেখানে তাই করে। ওর দরকার আছে এরকম বিপদে পড়া। তা না হলে বুঝতে পারবে না যে মানুষের সাথে ঝামেলা করাটা কতটা বিপজ্জনক, বিশেষ করে আমার মতো লোকের সাথে। তার উপর ঝামেলা করে আজকে কি পেলো দেখলো, এক গাদা বকা। এবার ঠিক হয়েছে না? ওকে তো আমি আরও নাজেহাল অবস্থা করে ছাড়বো। ওর সাহস কী করে হয় এই ঈশানের সাথে লাগতে আসার? বন্ধু এগুলো বাদ দাও, একই এলাকাতে থাকতে হবে। তার উপরে যখন এই মেয়ে বিষয়টা জানতে পারবে তোমাকে কি ছেড়ে কথা বলবে? কখনোই না। আমরা অন্য দিকটা দিয়ে আড্ডা দিব। ও এখানে যা ইচ্ছে তাই করুক। কিছু হলে নিজের বাসায় আর এলাকায় বড়াই দেখাবে, সেটা কি খুব ভালো হবে? তার চেয়ে আমরা না হয় দূরে গিয়ে আড্ডা দিব, সেটাই মনে হয় বেটার। এত সহজে হেরে যাওয়ার পাত্র তো আমি নই। ওকে আমি নাজেহাল অবস্থা করে ছাড়বো, তারপর দেখবো ও কোথায় যায় আর আমার বিরুদ্ধে কি করে। আম্মু এসে ঈশানকে উঠে বসতে দেখে বেশ খানিকক্ষণ বকাঝকা করলো। ঈশান পরে বন্ধুর সাথে বাসায় বসে আড্ডা দিল। সন্ধ্যার মুখে ছেলেটা চলে গেল। এমন করে কাটাতে লাগলো দিন। এরই মাঝে কেটে গেছে 2টা সপ্তাহ। আর সামিয়া আপুর সাথে ঈশানের তেমন কোনো ঝামেলা হয়নি। মেয়েটার সাথে দেখা হলেও ঈশান এড়িয়ে গেছে, কারণ সেদিন রাতেও আম্মু অনেক বকাঝকা করেছিল। আর সেদিন ঈশানকে ওরকম একটা বাজে পরিস্থিতির মুখে ফেলে নিজেও অনেকটা ভয় পেয়ে গিয়েছিল। যদি ছেলেটার সত্যি কিছু হয়ে যেত তাহলে অনেক বড় ঝামেলায় পড়তে হতো। বিষয়টা ভেবেই হয়তো সামিয়া আর কোনো ঝামেলা করেনি। এই 15 দিনের মধ্যেই সব জানতে পেরেছে। সামিয়া আপু ঠিক ওরা যে কলেজে পড়ে সেই একই কলেজে অনেক আগ থেকেই পড়ালেখা করতো। তাই ঈশান খেয়াল করেছে মেয়েটার অনেক বড় একটা ফ্রেন্ড সার্কেল আছে। তারপর ঈশান নিজে থেকেই ওর থেকে দূরে থাকার চেষ্টা করেছে। সামিয়াও কলেজে এসে দেখেছে ঈশান একদম বন্ধুদের সাথে আড্ডার হাসি আনন্দে মেতে থাকে সব সময়। ছেলেটাকে দেখতে বেশ হাসি খুশি। সেদিন ঈশান বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসার দিকেই যাচ্ছিল। এবার যখনই মনে হলো বাসায় যে দিক দিয়ে যাবে ওই রাস্তাটা আজকে ব্লক করা দেখে এসেছে, হয়তো রাস্তার কাজ চলবে, তাই উল্টো দিক ফেরার চিন্তা ভাবনা করলো। কিন্তু আলামিন বলে দিয়েছিল ওই দিকটা দিয়ে ফেরাটা মোটেও ভালো কথা নয়, আর ওই দিকটায় নাকি বেশ বখাটে থাকে। ঈশানের মনে হলো যে কী বার হবে দিনের বেলাতে, তাছাড়া বাইক টেনে বাসায় চলে যাবে, তাতে আর কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই।
সেদিক দিয়ে ফিরছিল ছেলেটা, কিন্তু ওই রাস্তা দিয়ে 15 মিনিটের মতো আসলো। আর কিছুটা এগোলেই ওই রাস্তা পড়বে। তার কিছুটা আগেই দেখতে পেল দুইটা ছেলে একটা মেয়েকে দাঁড় করিয়ে রেখেছে আর কী সব কথা বলছে। ঈশান একবার বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো, আবার পরক্ষণে মনে হলো যে একটা মেয়ে মানুষের সাথে ওরা ঝামেলা করছে। যদি মেয়েটার গায়ে হাত তুলে কিংবা উল্টো পাল্টে কিছু করার চেষ্টা করে, আর এই দিকটায় তেমন লোকও থাকে না। আজকে হয়তো মেয়েটা এখান দিয়ে যাচ্ছিল, তখনই এরকম ঝামেলায় পড়ল। কী ঝামেলা হয়েছে? ঈশান এগিয়ে এসে হাত 10 দূরে থেকে দাঁড়িয়ে বুঝতে পারল যে মেয়েটার সাথে ওরা ঝামেলা করছে সেই মেয়েটা আর কেউ নয়, ওদের উপরের তালা অর্থাৎ বাড়িওয়ালা আঙ্কেলের একমাত্র বদমেজাজি মেয়ে। এমন কিছু দেখে ঈশান তাড়াহুড়ো করে আরেকটু এগিয়ে আসলো। বুঝতে পারলো ছেলে দুটো বেশ বখাটে টাইপের, আর ওদের দেখে নেশাখোর বলেও মনে হচ্ছে। একটা ছেলে তো রীতিমতো তর্ক করছে, আর একটা ব্যাগ নিয়ে টানাটানি করছে। ঈশান বাইকটা চালিয়ে এসে সামিয়াপুর সামনে থাকা ছেলেটার পা বরাবর এনে বাইকটা ব্রেক করলো। সাথে সাথেই ছেলেটার পায়ের সাথে বাইকের চাকার ধাক্কা লাগতেই ছেলেটা একদম হুড়মুড়িয়ে সামিয়ার থেকে কিছুটা পাশেই চলে গেল। অবশ্য সামিয়া নিজেকে সরিয়ে নিয়েছিল, না হলে একদম গায়ের উপর ঢলে পড়তো। এমন কিছু দেখেই এবার সামিয়া কিছুটা সাহস পেল, কারণ সামনে দাঁড়িয়ে আছে সেই দুষ্টু বজ্জাত আর ডানপিটে ছেলেটা, যার সাথে সেদিন ঝামেলা করেছিল। তারপর আর 15টা দিন কোনো ঝামেলা হয়নি। আজকে এসেছে সেই ছেলেটা, যে ওকে এমন করে একটা পরিস্থিতিতে সাহায্য করবে সেটা সামিয়া ভাবতে পারেনি। বখাটে ছেলেটা পড়ে যেতেই পাশে থাকা ছেলেটা রাগী দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে কিছু বলতে যাবে তার আগেই ঈশান বলতে আরম্ভ করলো, এই রে, রাস্তার মাঝখানে এসে ঝামেলা করলে তো এরকমই হবে। এমনিতেই আমার বাইকের ব্রেক নেই, বারবার হর্ন দিলাম, তারপরেও কাজ হলো না। হলো তো এবার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ঝামেলা করার এটাই ফলাফল। তোর সাহস কি করে হয় তুই আমাদের সাথে পাঙ্গা নিতে আসিস? তুই দেখে শুনে অ্যাক্সিডেন্টটা করলি তাই না? তাওবা না বড় ভাই, আপনারা এই এলাকার ডন, একদম আন্ডার প্যান্টের বাজ পাখি। আপনাদের সাথে কি আমি বাচ্চা কাচ্চা মানুষ পেরে উঠবো? আর মাথায় হাত দেওয়ার মতো কেউ নেই দেখছি। ঈশানের এরকম ধারা বদমাইশি টাইপের কথা শুনে সামিয়া না পারছিল হাসতে, আবার না পারছিল কাঁদতে। এরকম একটা পরিস্থিতিতে যে পড়বে আর তারপর ঈশান এসে এমন দুষ্টুমি শুরু করবে সেটা ভাবতে পারেনি। সামিয়া স্পষ্ট দেখেছে ঈশান কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে ওদের ঝামেলা দেখছিল, তারপর ওকে দেখেই এগিয়ে এসেছে হয়তো সাহায্য করার জন্য। এবার যে ছেলেটা পড়ে গিয়েছিল সে উঠে আসলো, আর কিছু বলতে যাবে তার আগেই ঈশান বলতে লাগলো, দেখেন ভাই, আমি সোজাসাপটা মানুষ, আমি কোনো ঝামেলা চাই না। আর ঝামেলা কি করব? আপনারা এসে একদম রাস্তার মাঝখানে দাঁড়িয়েছেন, আর এই আপুটাকে কী সব কথা বলছিলেন, হয়তো প্রেম ভালোবাসার কথা বিনিময় করছিলেন। তবে যাই হোক, রাস্তার পাশে দাঁড়ালে আর আজকে এরকম পরিস্থিতির তৈরি হতো না। তুই যা ইচ্ছে তাই করতে পারিস, কিন্তু আমরা তোকে বাধা দিতে পারি? তোর সাহস হলো কি করে এসে আমাকে ধাক্কা মারার? আজকে তো তোর হচ্ছেই। বড় ভাই, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিন বড় ভাই। আমি না বুঝতেই পারিনি যে আপনি এখানে আছেন, তাহলে কখনোই এরকম কিছু করতাম না, বিশ্বাস করেন। ঈশানের এরকম অনুনয় বিনয় সূচক কথা শুনে প্রথমে সামিয়া ভাবলো ঈশান ভয় পেয়েছে, কিন্তু পরক্ষণে ছেলেটা একটা ডেভিল হাসি দিয়ে বলতে আরম্ভ করলো, তোরা কি ভেবেছিস আমি তোদের হাতে পায়ে ধরবো? আরে না রে, তোরা যেরকম হারামিতে এসএসসি পাস, তেমনি আমিও হারামিতে অনার্স পাস। তোদের থেকে কিছুটা হলেও আমার লেভেলটা উঁচু। তবে তোদের মতো বদমাশ বকাটে আর বজ্জাত ছেলে না, যে মেয়ে মানুষকে সম্মান করতে জানি না। মেয়েটাকে একা রাস্তায় পেয়ে হিরোগিরি দেখানো হচ্ছে না? সাহস থাকলে আমার সাথে লেগে দেখা। এবার ছেলেটা বেশ খানিকটা রাগীভাবে এগিয়ে আসতেই ঈশান ওর পেট বরাবর একটা লাথি মারল, আর বাকিটা এগিয়ে আসার সাথে সাথেই খসিয়ে পড়ল ওর বাঁ কানে চড়। আর এরকম কিছু হতেই সাথে সাথে ছেলে দুটো মাটিতে পড়ে গেল। দেখে বোঝা যাচ্ছে নেশাখোর, হয়তো ছিনতাই করার জন্যই সামিয়াকে আটকে রেখে দিত। আর তার থেকেও বেশি বাজে কিছু হতে পারত। সামিয়াকে ছেলে দুটো এখান থেকে জোর করে অন্য কোথাও নিয়ে যেত আর সম্মানহানি করার চেষ্টা করত। তাই ঈশান আর চুপ করে থাকতে পারেনি। এলাকায় আর
পার্সোনাল যে ঝামেলা আছে সেটা ওদের মাঝে আছে, তাই বলে একজনকে এরকম পরিস্থিতিতে ফেলে চলে যাবে ততটা বাজে ছেলে ঈশান নয়। ছেলে দুটোকে আরও কয়েকটা পেট বরাবর লাথি মারতেই ব্যথায় কুকাতে লাগলো। এবার সামিয়া এসে ঈশানের হাত ধরে ওকে সরিয়ে দিল আর বলতে লাগলো, ঈশান প্লিজ ছেড়ে দাও ওদের, আর এখানে থাকাটা আমাদের ঠিক হবে না, চলো এখান থেকে। ওদের নেটওয়ার্কটা অনেক বড়, ওরা বকাটে, তাই যা খুশি তাই করতে পারে, কিন্তু আমরা ওদের সাথে পেরে উঠবো না, আমাদের এখানে থাকাটা ঠিক হবে না। ওদের সিন্ডিকেটটাও আমি ভেঙে দেবো আপু, দেখবেন খুব শীঘ্রই ওদের এই অবস্থা আর থাকবে না। ওরা এখান থেকে কি করতে পারে আমিও সেটা দেখতে চাই। খুব শীঘ্রই ওদের এই এলাকাটা ছাড়তে হবে, আর এই এলাকার মানুষ খুব শান্তিতে বসবাস করবে, দেখবেন। ঈশান কথাটা বলতেই সামিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ঈশান বাইকটা স্টার্ট করলো। মেয়েটা দাঁড়িয়ে আছে দেখে ঈশান এবার একটু হাসার চেষ্টা করে বলতে লাগলো, ভয় পাবেন না, আমি ওদের মতো অতটা বাজে নই। একটু দুষ্টু হতে পারি আর দুষ্টুমি করতে পারি, বকাঝকা আর কথা কাটাকাটি আমাদের মাঝে হতেই পারে। তাই বলে কোনো মেয়েকে অসম্মানিত হতে দেখলে তার পাশে এসে দাঁড়ানোটা আমার কর্তব্য। এতটাও বকে যায়নি যে আব্বা মুর্দার শিক্ষাটা ভুলে গেছে। আপনি উঠুন আপু। এবার ঈশানের কথাতে সামিয়া কিছুক্ষণ ধরে কিছু একটা ভাবলো। তখন ঈশান বলতে লাগলো, আমার কথা বিশ্বাস হচ্ছে না? বলুন তো, আপনার সাথে আমার জমি জমা নিয়ে ঝামেলা আছে, নাকি আপনার বোনকে নিয়ে আমি পালিয়ে গিয়েছিলাম যার জন্য আমার মুখটা পর্যন্ত দেখতে চান না আপু? না তেমন কিছু না, আর তুমি এমন করে কথা বলছো কেন? পার্সোনালভাবে আপনার সাথে আমি দুষ্টুমি করতেই পারি, আমি একটু দুষ্টু হতেই পারি, সেই জন্য বকাঝকা করেছেন। একের পর এক রিভেঞ্জ তো এক একজন নিচ্ছি, সেটা না হয় নিজেদের মধ্যেই থাক, কিন্তু বাইরের সমস্যায় পড়লে সেটার জন্য তো হেল্প করতেই পারি। এখন উঠুন, এখানে দাঁড়ানোটা ঠিক হবে না। আমার ফ্রেন্ড বলেছিল এই রাস্তাটা ভালো না। আপনি যে এখান দিয়ে এসেছেন জানতাম না, তবে ওপরওয়ালাই হয়তোবা আমাকে এখান দিয়ে পাঠিয়েছিল, না হলে আজকে একটা ভালো কাজের মধ্যে নিজেকে জড়াতে পারতাম না। এবার ঈশানের কথাতে সামিয়া কিছু একটা ভেবে তাড়াহুড়ো করে উঠে বসলো। তারপর কাঁধে হাত রাখতেই ছেলেটা বক বক করতে করতে বাইক স্টার্ট করলো। আর কিছু দূর যেতেই চুপ করে রইলো। তখন খেয়াল করলো মেয়েটাকে বাইকের লুকিং গ্লাসে দেখতে অসম্ভব রকমের কিউট লাগছে। তার উপরে আজকে নীল একটা থ্রি পিস পরেছে, হাত ভর্তি চুড়ি, চোখে কাজল, কপালে একটি ছোট্ট টিপ, সব মিলিয়ে একদম অফসরি। যে কোনো ছেলে প্রথম দেখাতে ক্রাশ খাবে, ঈশানও তার ব্যতিক্রম হচ্ছে না। তবে এই মেয়েটা যে পরিমাণে রাগী আর ওর থেকে সিনিয়র, সব মিলিয়ে এসব না ভাবাটাই ভালো। ঈশান চুপচাপ ড্রাইভ করে বাসার উদ্দেশ্যে আসতে লাগলো। আর একটু দূরে এসেই সামিয়ার এবার যে প্রশ্নটা করলো সেটা শোনার পর ঈশান হঠাৎ করেই ব্রেক করে বসলো। প্রশ্নটা কেমন ছিল একবার তো আপনাদেরও জানতে ইচ্ছে করছে, তাই না? আচ্ছা তোমার গার্লফ্রেন্ড আছে? ঈশান তাড়াহুড়ো করে আশেপাশে তাকালো, খেয়াল করলো আশেপাশে তো কেউ নেই। তাহলে কাকে বলছে মেয়েটা কথাগুলো ভেবে ঈশান এবার একটু হাসার চেষ্টা করে বলল, আশেপাশে কাউকে তো দেখছি না, তাহলে নিশ্চয়ই আমাকে বলছেন। কি বললেন আর একবার বলুন তো শুনি। টক বলো না তো, এই যুগের ছেলে আর বলছো যে তোমার গার্লফ্রেন্ড নেই, সেটা আমাকে বিশ্বাস করতে হবে। আমি তো আমার গার্লফ্রেন্ড না যে আপনাকে বলে বিশ্বাস করাতে হবে, কিংবা আপনাকে এসব বিশ্বাস করানোর জন্য আমি লেগে আছি। দেখুন আপু, আব্বুকে বারবার বাসা চেঞ্জ করতে হয়, আর কলেজ আমাকে কয়েকবার করে চেঞ্জ করতে হয়েছে। আমার দুষ্টুমির কারণে অবশ্যই এলাকা ছাড়তে না হলেও, তবে কলেজ লাইফ থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত যে দুষ্টুমি করেছি তা দেখে মেয়েরা কখনোই আশেপাশেও আসেনি। আর মেয়েদের বিষয়ে আমি অতটাও এগিয়ে যাইনি, নিজে থেকেই দূরে থাকার চেষ্টা করেছে, তাই আর এসব নিয়ে ভাবা হয়নি। অবশ্যই এত দুষ্ট ছেলেকে কেউ ভালোবাসতে চাইবেও না। আর প্রেম ভালোবাসা করার জন্য এই স্মার্ট স্টাইলিশ এর এত সুন্দর চেহারা হতে হয়। আমার তার কিছুই নেই, তাহলে কেনই বা মেয়েরা আমার পেছনে পড়ে থাকবে বলুন? এমন কিছু আমি কখনোই বিশ্বাস করবো না। আমার কিন্তু তা মনে হয় না ঈশান। এলাকায় কতগুলো সুন্দরী মেয়ে আছে, তুমি যদি বলো আমি না হয় নিজে থেকে দাঁড়িয়ে থাকি। কোনো দরকার নেই আপু এত দায়িত্ব নিয়ে আমাকে ডোবানোর, আমি চাইছি না এই মুহূর্তে ডুবে যেতে। আপনার যদি খুব ইচ্ছা হয় আপনি নিজে ডুবুন, আমাকে ডোবানোর কি দরকার বলেন তো? আমার এসবে কোনো ইন্টারেস্ট নেই। আব্বু আম্মুকে কথা দিয়েছে কোনো রিলেশনের মধ্যে যাচ্ছি না। পড়ালেখাটা যেটুকু করেছি সেটুকু তেমনভাবেই থাকুক, দিন শেষে যা হয় আর কি। আব্বু তার কোনো বন্ধু টন্ধুর মেয়েকে ধরে তারপর দেখা যাবে বিয়ে দিয়ে দিবে, সেটাই না হয়
করে নিব? আমার কিন্তু তা মনে হয় না। খুব শীঘ্রই মনে হয় তোমার কোনো রিলেশন হবে, আর তুমিও কারোর সাথে প্রেমে জড়াবে। আপনার কথা শুনে আমার অবাক লাগছে আপু। লাইফটা আমার, আর আপনি সেটার সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন। আমি কিন্তু বুঝতে পারছি যে আপনি আমার সাথে মজা করছেন। দেখুন আপু, আমি এসব মজা কিংবা রসিকতা পছন্দ করি না। ঈশান সামিয়াকে চুপ করে থাকতে দেখে আবারও বাইকটা স্টার্ট করলো। কিছুক্ষণ বাদে মেয়েটা চুপ করে আছে দেখে ছেলেটাও চুপ করে বাইকটা চালিয়ে একদম বাসা অবধি আসলো। দুজনের মাঝে আর কোনো কথা হয়নি। ঈশান বাসার সামনে এসে বাইকটা ব্রেক করতেই সামিয়া থেমে গেল। একটা ধন্যবাদও দিল না। কি মেরে বাবা, এত বড় একটা উপকার করলাম, আজকে একটা ধন্যবাদ পর্যন্ত দিল না। ঈশান বিড়বিড় করতে করতে বাসায় চলে আসলো। তারপর এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলো। এমন করেই যাচ্ছে দিন। এখন ঈশান প্রায়ই দেখে মাঝে মধ্যে সামিয়া আপু কলেজে যাওয়ার জন্য রিক্সা পায় না। ছেলেটা তখন জোর করলে মেয়েটা ওর সাথেই যায়। দুজনেই একসাথে যাওয়ার সময় ঈশান নিজে থেকে বকবক করে। আর এই দিনগুলোতে সামিয়ার সাথে ঈশানের তেমন করে কোনো ঝামেলা হয়নি। তবে ঈশান চায়নি মেয়েটার সাথে কোনো ঝামেলা হোক। আর ঝামেলা করেই বা কী হবে? একই এলাকাতে থাকবে। দুদিন বাদে মেয়েটার বিয়ে হয়ে গেলে তারপর আর কোনো ঝামেলা করার মানুষ থাকবে না। তাছাড়া ঝামেলাতে শুধু বিপদই হবে। আজ বাদে কাল দুজনের দেখা। সকাল হলেই দুজনের একই বাসাতে দেখা হয়। তাই ঈশান চায়নি আর কোনো ঝামেলা বাড়াতে। তেমনই একদিন সামিয়ার রিক্সা পায়নি বলে ঈশান ওকে জোর করে বাইকে ওঠালো। আজকে সামিয়ার ঈশানকে পিছন থেকে এক হাতে জড়িয়ে ধরে রেখেছে। মেয়েটাকে বেশ হাসি খুশিই দেখাচ্ছে। ঈশান কারণ জানতে চাইলে তখন সামিয়া বলল, একটা বিষয় ভেবে দেখেছো তুমি? এখানে আসার পর থেকে তোমার সাথে আমার কতবার ঝামেলা হলো, তারপরেও এখন তোমার সাথে আবার ভাব হচ্ছে। তার মানে কি বুঝতে পারছো? আমি অত কিছু বুঝতে পারি না আপু। আমার বোঝার মতো বয়স হয়নি, তাই বোঝাটা আমার পক্ষে সম্ভব না। যদি বুঝতে পারি তবে জানাবো। তা বুঝতে পারবে কেন? কলেজের ওই মেয়েগুলোর সাথে পারবে লটর পটর করতে, সেটা তো খুব ভালো করেই বুঝতে পারো, তাই না? দেখো আপু, তুমি যেটা দেখেছো সেটা কোনোভাবেই সত্যি না। আর ওরা আমার ক্লাসমেট, আমার সাথে কথা বলতে এসেছিল, তাই বলেছিলাম। আগে একই এলাকাতে থাকতাম, তাই মাঝে মাঝে দেখা হতো, কিন্তু এখন আর দেখা হচ্ছে না। তাই জিজ্ঞেস করছিল কোথায় আছি, কি করছি সেটাই। আর কি বল বল, ওদের সাথে তোমার অনেক দিনের লটর পটল চলছে, তাই না? মেয়েগুলো তোমার পছন্দ করে। আমি কি সেটা বুঝতে পারিনি ভেবেছো? আজব তো, তুমি এইসব কথা বলছো কেন? আচ্ছা সত্যি করে বলো তো, তুমি কি কোনো কারণে জেলাসি ওর সাথে আমি কথা বলেছি বলে? আমার বয়ে গেছে জেলাস ফিল করতে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, ওর সাথে তুই কথা বললি কি, হ্যাঁ? আর না বললি কি, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তাই তুমি যে সেটাই করতে পারো, তাতে আমার কিচ্ছু মনে করবো না আমি। আমি তো একটা বিষয় বুঝে গেছি আপু, তুমি লুকিয়ে লুকিয়ে আমার দিকে নজর রাখছো, তাই না? এগুলো কিন্তু মোটেও ঠিক না। তুমি আমার দিকে নজর দিতে পারবে না বলে রাখলাম। তা পারবো কেন? ওইসব আজে বাজে মেয়েদের সাথে লটর পটর করতে তো তোমার ভালোই লাগে, তাই না? ওদের সাথে কে প্রেম করে যাও? আমি একটা বিষয় বুঝতে পারছি না আপু, ওদের সাথে কথা বলেছি তাতে তোমার তো জ্বলছে কেন? তার মানে তুমি জেলাসি। আমি বুঝতে পেরেছি, তুমি ওদের সাথে কথা বলাতে খুব বেশি জেলাসি। সমস্যা নেই, এটা আরও কিছু হতেও পারে, তাই আগে থেকে সাবধান হয়ে যাওয়া ভালো। আমি তোমাকে সতর্ক করছি, কেমন? মাঝে কাটলো আরও একটা মাস। ঈশান এরই মাঝে খেয়াল করেছে যে সামিয়া আপু এখন প্রায়ই ওর দিকে খেয়াল রাখে আর সব সময় নিজে থেকে এসেই কথা বলে। মেয়েটা এখন আগের মতো আর রাগ দেখায় না, নিজের মতো করেই হেসে কথা বলে। ব্যাপারটা ঈশানের কাছে কেমন সন্দেহজনক মনে হলো। তেমন করে সন্দেহ করেনি। হ্যাঁ, সেদিন কলেজ থেকে ফেরার পথে সামিয়া আর ঈশান একই সাথে ফিরছিল, কিন্তু আজকে ঈশানের বাইক নেই। মেয়েটা ওকে নিজে থেকেই ডেকেছিল, সেজন্য কলেজ থেকে ফেরার সময় এক রিক্সা করেই দুজন ফিরছে। দুজনের মাঝেই কোনো কথা নেই। ঈশান চুপচাপ সামিয়ার পাশে বসে আছে। মেয়েটা কেমন মুচকি মুচকি হাসছে। ঈশান বিষয়টা বুঝতে পেরে এবার জিজ্ঞেস করলো, তোমার কি হয়েছে বলো তো আপু? এরকম করে হাসছো কেন? তোমাকে দেখে মনে হচ্ছে ঘটনা তো একটা আছে। আগে বলো আমাকে কি হয়েছে। সব কিছু বলবো, বলার তো একটা সময় আছে, তাই না? আর যখন ইচ্ছা হবে তখন বলবো, এত জোর করে শুনতে হবে না তোমার। সেই তো তোমার ইচ্ছা, তুমি কখন বলবে না বলবে সেটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি এত জোর করছি কেন? ঈশান চুপ করে রইল। তখন সামিয়া একটু মুচকি হেসে বলতে লাগলো, আচ্ছা শোনো, বিকেলে একটু বাসার বাইরে দেখা করো,
হাঁটতে বেরোবো দুজনের সাথে, আর তোমার সাথে কিছু কথা আছে, তখন তোমাকে সবটাই বলবো। সেটা বুঝতে পারলাম, কিন্তু আজকে এত সেজেগুজে আসা হয়েছে আর এত খুশি খুশি লাগছে কেন? তার মানে কি যাকে পছন্দ করো সে কি রাজি হয়ে গেছে আপু? দিলি তো মোটটা নষ্ট করে। এত সব আলতু ফালতু কথা না বলে যেটা বলার সেটা তো বলতেই পারতি, তা না করে উল্টো পাল্টা বলে আমার মাথাটা খারাপ করে দিলি। তাই আমি আবার কি করলাম? তুমি আবার এরকম তুইটুকারি করছো কেন? আমি তো জাস্ট খুশির কারণটা জানতে চাইলাম। ওকে ঠিক আছে, আর কখনো জানতে চাইবো না। বাসায় আমার ছোট বোনটা পক করে মাথা নষ্ট করবে, আর এখানেই হয়েছিস তুই। তোকে কিছু বলে বোঝানো যাবে না, আর না ওকে ফ্রেন্ডে। তোকে দেখেছি হাতে কলমে একদম সম্পূর্ণভাবে সবটা বুঝিয়ে দিতে হয়, তাহলে তোরা কিছুই বুঝতে পারিস না। তোর সাথে যার বিয়ে হবে তাকে একদম তোকে শিখিয়ে পড়িয়ে নিতে হবে। আমার সব কিছু বোঝা হয়ে গেছে। উল্টাপাল্টা আজব আজব কথা বলো না তো, এইসব কথা আমার মোটেও ভালো লাগে না। তুমি সবসময় তাই বলো। সামিয়া মুচকি হাসলো, তারপর ঈশানের গালটা টেনে দিতেই ছেলেটা গালে হাত বোলাতে লাগলো। তখন সামিয়া বলল, ঠিক আছে যাও, এখন বাসায় যাও, আর বাসায় গিয়ে যেন আমার কথা ভুলে যাও না। সব কিছু মনে রাখবে, আমি কি কি বলছি সবটাই যেন ঠিকঠাকভাবে মনে থাকে। আর যদি বিকেলে এসে দেখি যে ঠিক সময় আসোনি, তাহলে তোমার অবস্থা খুব বেশি খারাপ হবে। শোনো। মেয়েটা রিক্সা থেকে নেমে মিষ্টি করে হেসে ঈশানের গালটা আরেকবার টেনে দিয়ে চলে গেল। ঈশান বুঝতে পারছে না এই মেয়ের কী হয়েছে, বারবার শুধু সোনা মনা কী সব কথা বলছে। নির্ঘাতের মেয়ের আজ মাথায় সমস্যা হয়েছে, না হলে এসব আজে বাজে কথা তো বলার কথা নয়। ঈশান কিছুক্ষণ যাবৎ চুপ করে থেকে তারপর বাসার ভিতরে চলে আসলো। কেন জানি মনে হচ্ছে এই মেয়ের মাথাটা হয়তো খারাপ হয়েছে, নাহলে এসব আজব আজব কথা বলবে না। সারাটা দুপুর থেকে নিয়ে বিকেল অবধি ঈশান ভাবলো, তারপরও কোনো কথাই মাথায় ঢোকাতে পারলো না। তার মানে কি মেয়েটা পাগল টাগল হয়ে গেল না তো? ঈশান সেটাই ভাবতে লাগলো। তাহলে বিকেলে কি এমন বলতে চাইছে? ঈশানের মাথায় শুধু সেটাই ঘুরপাক খেতে লাগলো। তারপরও কোনো কিছু ভেবে পেল না। অনেক চেষ্টা করেও যখন কাজ হলো না, তখন কিছুটা ঘুমের মতো আসলো। এর মধ্যে ফোনটা ভাইব্রেট হতেই ঈশান তাড়াহুড়ো করে উঠে বসলো। উঠে দেখলো আলামিন ফোন দিয়েছে। কিছুক্ষণ ছেলেটার সাথে বকবক করে তারপর ফ্রেশ হয়ে নিয়ে অপেক্ষা করতে লাগলো। কখন 4টে বাজে। 4টে বাজার 5 মিনিট আগেই বাসা থেকে বেরোলো ছেলেটা। একটু বাদেই দেখলো সামিয়া আপু গেট দিয়ে বেরোচ্ছে। ঈশানকে দেখার সাথে সাথেই মেয়েটা একটু মুচকি হাসলো। ছেলেটা এগিয়ে আসতেই এবার সামিয়া ওকে দূরে যেতে বলল। কারণটা বুঝতে পারলো না, লুকিয়ে চুরিয়ে প্রেম করছে নাকি যে দূরে যেতে হবে। ঈশান সেখানেই ক্যাবলার মতো দাঁড়িয়ে রইল। সামিয়া আশেপাশে তাকিয়ে তারপর এসে ঈশানের হাত ধরে টেনে ওদের বাসা থেকে কিছুটা দূরে নিয়ে আসলো। অন্য একটা বাসার সামনে এসে আশেপাশে তাকালো, দেখলো কেউ নেই। এই মুহূর্তে মেয়েটাকে সামনে থেকে তাকিয়ে থেকে দেখে মনে হচ্ছে যে বড্ড বেশি খুশি। কি হয়েছে মেয়েটার? সেটাই জিজ্ঞেস করার আগেই সামিয়া যে প্রশ্ন করলো সেটাতে ঈশান ওর দিকে চোখ বড় বড় করে তাকালো। আমাকে কেমন লাগছে দেখো তো। সামিয়ার এমন ধারা প্রশ্নে ঈশান চোখ বড় বড় করে তাকালো। আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলো ওর সাথে আজ হচ্ছেটা কি। তখন মেয়েটা আবারও সেই একই প্রশ্ন করলো। ঈশান সামিয়ার পা থেকে মাথা অবধি একবার দেখলো। মেয়েটাকে অসম্ভব রকমের সুন্দরী লাগছে। কালো একটা শাড়িতে একদম অপ্সরীর মতোই লাগছে। যে কেউ প্রথম দেখাতেই প্রেমে পড়তে বাধ্য হবে মেয়েটার। ঈশান যখনই কিছু বলতে যাবে তার আগেই মনে হলো যে কিছু তো একটা আশেপাশে হচ্ছে। সামিয়া ওর দিকে উৎসুক জনতার মতো তাকিয়ে রইল। ঈশান আশেপাশে তাকাতে লাগলো, আর হুটহাট করেই ছেলেটার চোখ গেল ওর থেকে দূরে কিছু একটা দোতলা থেকে ঝুলছে। ঈশান সেদিকে তাকিয়ে বুঝতে পারল একটা পিচ্চি বাচ্চা রেলিংয়ের অনেকটা কাছে চলে আসছে, আর কিছুটা হলেই হয়তো পড়ে যাবে। ঈশান সেদিকেই তাকিয়ে দেখছে। অন্যদিকে সামিয়া নিজের দিকে ঈশানকে তাকাতে না দেখে খানিকটা বিরক্তিকর ভাব নিয়ে এবার রাগান্বিত কণ্ঠে বলতে লাগলো, আমি তোমাকে এত সময় ধরে জিজ্ঞেস করছি আমাকে কেমন লাগছে দেখতে, আর তুমি কি না এদিকে ওদিকে তাকাচ্ছ? কি দেখো এদিকে? হ্যাঁ, আমার দিকে তাকাও না। যে কোনো ছেলে আমার দিকে তাকানোর জন্য, তোমার সাথে কথা বলার জন্য ব্যস্ত থাকে, সেখানে আমি তোমাকে এত সময় ধরে জিজ্ঞেস করছি আমাকে কেমন লাগছে দেখতে, আর তুমি কি না এদিকে ওদিকে তাকাচ্ছ? কি দেখো এদিকে? হ্যাঁ, আমার দিকে তাকাও না।
যে কোনো ছেলেই আমার দিকে তাকানোর জন্য আমার সাথে কথা বলার জন্য ব্যস্ত হয়ে থাকে, সেখানে আমি তোমাকে সুযোগ দিচ্ছি আর বলছি আমাকে দেখতে কেমন লাগছে সেটার জন্য এক্সপ্লেন করতে, তুমি কিনা অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছো। সামিয়া ঈশানের থেকে কোনো রেসপন্স না পেয়ে ঈশান যেদিকে দৃষ্টি রেখেছে সেদিকেই তাকাতেই খেয়াল করলো একটা পিচ্চি বাচ্চা রেলিং ধরে ঝুলছে, আর হয়তো কিছুক্ষণের মধ্যেই পড়ে যাবে। সামিয়ার বুকের ভিতরটা ধক করে উঠল। সাথে সাথেই মেয়েটা কিছু বলতে যাবে তার আগেই ঈশান সেদিকে দৌড় লাগালো। কয়েকবার যেতেই এবার দোতলায় রুমের ওপাশ থেকে বাবু বলে একটা চিৎকার ভেসে আসলো কানে। নিমেষের মধ্যেই সামিয়াও একটা চিৎকার দিয়ে উঠলো না বলে। ঈশান গিয়ে একদম যে রেলিংয়ের উপরে বাচ্চাটা ঝুলছিল সেখানে দাঁড়ালো, আর তারপরেই কয়েক সেকেন্ড আর সব কিছু স্তব্ধ। যখনই বাচ্চাটার হাত ফসকে পড়ে যেতে নিয়েছিল তখনই ঈশান নিচ থেকে বাচ্চাটাকে ধরে ফেলল। কিন্তু যখন বাচ্চাটা পড়ল তখনই উপর থেকে কেউ একজন উঁকি দিয়ে দেখলো, আর সামিয়ার সাথে সাথে চোখ জোড়া বন্ধ করে নিয়েছিল। ভেবেছিল এই বুঝি বাচ্চাটা নিচে পড়ে মারা যাবে আর হয়তো রক্তারক্তি অবস্থা হবে। এরকম একটা বাজে পরিস্থিতি চোখের সামনে দেখতে পারবে না বলেই সামিয়া চোখ জোড়ায় খিচে বন্ধ করে নিয়েছিল। হাত পা কাঁপছে, অসাড় হয়ে আসছে। মিনিট খানিক এমন করে যেতেই এবার শব্দ কানে আসতে লাগলো চারপাশ থেকে। লোকজনের হইচইয়ের শব্দ আসতেই সামিয়া বুঝতে পারল যে লোকজনের ভিড় জমে গেছে। তাড়াহুড়ো করে চোখ জোড়া খুলে তাকিয়ে দেখলো প্রায় 50 থেকে 60 জন লোক সেখানে কয়েক মিনিটের মধ্যেই জড়ো হয়ে গেছে। আর বাচ্চাটার মা এসে কান্নাকাটি জুড়ে দিয়েছে। ঈশান পিচ্চিটাকে কোলে নিয়ে বসে আছে। বাচ্চার মা আসতেই ঈশান বাচ্চাকে কোলে উঠিয়ে দিল আর বলতে আরম্ভ করলো, আন্টি, আপনার বাচ্চার কিছুই হয়নি, তবে আপনাদের উচিত ছিল ওর খেয়াল রাখার। অন্তত বেলকনির দরজাটা বন্ধ করে দেওয়া উচিত ছিল। আজকে যদি আল্লাহ না করুক আমি ঠিক সময়ে দেখতে না পেতাম তাহলে কি হতো বলুন তো। বাচ্চাদেরকে একটু খেয়াল রাখবেন। এরকম করে সবসময় ছেড়ে দিয়ে নিজেদের কাজে ব্যস্ত থাকলে এরকম বিপদে পড়তেই হবে। সামিয়া সেখানেই দাঁড়িয়ে বিষয়টা দেখতে লাগলো। এরই মাঝে একজন বৃদ্ধ লোক এসে ঈশানের মাথায় হাত বুলিয়ে দিল আর হাজারটা কথা বলল, দোয়া করলো ছেলেটার জন্য। বৃদ্ধ মহিলা হয়তো পিচ্চি বাচ্চাটার দাদি কিংবা অন্য কেউ হতে পারে। ঈশান মিনিট 15 সেখানেই কথা বলতে আরম্ভ করলে লোকজন আরও জড়ো হতে লাগলো। একটু বাদেই ছেলেটা সবাইকে উদ্দেশ্য করে বাচ্চাগুলোর ব্যাপারে বলল, সবাইকে সাবধান থাকতে বলল আর নিজেদের বাচ্চার খেয়াল রাখতে বলল। ঈশানের হুটহাট করে মনে হলো যে সামিয়া ওকে নিয়ে বেরিয়েছিল, কিছু হয়তো বলতেও চাচ্ছিল। ঈশান আরও খেয়াল করলো ওদের ফ্ল্যাট থেকে লোকজন বেরিয়ে আসছে, তাই ছেলেটা ভিড় ঠেলে বেরিয়ে দেখলো সামিয়া সেখানেই দাঁড়িয়ে আছে। ঈশান এবার জিহ্বা একটা কামড় দিল। তাড়াহুড়ো করে এসে মেয়েটার সামনে দাঁড়াতেই খেয়াল করলো ও কেমন যেন আনমনে সেদিকে তাকিয়ে আছে। ঈশান যে ওর সামনে এসে দাঁড়িয়ে আছে মেয়েটা সেটা খেয়ালই করছে না। সামিয়া কিছু বলতে না দেখে ঈশান ভাবলো মেয়েটা রাগ করেছে, তাই বলতে আরম্ভ করলো, সরি আপু, আসলে আমার ভুল হয়েছে। আমি ছেলেটাকে ওর মায়ের কাছে দিয়ে আবার বয়ান দিতে গিয়েছিলাম। বক্তব্য না দিলে হয়তো তোমার কাছে চলে আসতাম। প্লিজ তুমি রাগ করো না। ঈশানের কথাতে সামিয়ার হুঁশ ফিরতেই মেয়েটা এবার কিছুটা চমকে গিয়ে তারপর আবার একটু হাসার চেষ্টা করলো। ওর কপাল দিয়ে ঘাম ঝরছে। ঈশান একটু টিস্যু বের করে মেয়েটার কপালটা মুছিয়ে দিতে বলতে লাগলো, ভয় পেয়ে গিয়েছিলে তাই না? এরকম কিছু হলে ভয় পাওয়াটাই স্বাভাবিক। শোনো, এগুলো বাদ দাও। এখন বলো তুমি কী যেন বলার জন্য আমাকে ডেকেছিলে, আর এতক্ষণ ধরে বলতে না পারার জন্য আমি দূরে ছিলাম, সেটার জন্য অনেক বেশি সরি। এখন বলো প্লিজ, কি বলতে চেয়েছিলে? না, আজকে না, অন্য কোনো একদিন বলবো। এ বাবা, তুমি রাগ করলে? প্লিজ রাগ করো না। দেখো, ওই বাচ্চাটা তো তোমারও হতে পারতো। তোমার ভাই কিংবা অন্য কেউ। বাঁচানোর মালিক আল্লাহ, কিন্তু আমি সেটার ওসিলা ছিলাম মাত্র। ওকে ধরতে পেরে অনেক বেশি ভালো লাগছে জানো। একটা প্রাণ আমার হাতেই আল্লাহ বাঁচিয়েছে। আমি অনেক বেশি খুশি আজকে। না, এখন বলবো না, অন্য কোনো সময়। এখানে লোকজন জড়ো হচ্ছে, চলো বাসায় চলে যাই। ঈশান বারবার জিজ্ঞেস করলো মেয়েটা রাগ করেছে কিনা, কিন্তু সামিয়া সেই কথা বলল। দুজনে বাসায় চলে গেল। আশেপাশে এলাকাতে সব জায়গায় এই বিষয়টা নিয়ে পুরো 7টা দিন আলাপ আলোচনা চলল। আর ঈশানকে তো পুরো এলাকার লোকজন চিনে ফেলেছে, আর চিনলেই বলেছে এই ছেলেটাই বাঁচিয়েছে। এই 7টা দিন সামিয়া তেমন বাসা থেকে বের হয়নি।
একা একাই থেকেছে আর কেমন যেন সব কিছু থেকে দূরে থেকেছে। আর মেয়েটাকে না দেখে ঈশানের তেমন ভালো লাগেনি। ঈশানকে দেখলেই এড়িয়ে চলে গেছে। তবে কেমন স্নিগ্ধ আর শান্ত লেগেছে ওকে। আগেকার মতো সে রাগী আর জেদি চঞ্চল টাইপের না থাকলেও কেমন যেন প্রকৃতির মতো শান্ত আর শুভ্র হয়ে গেছে। ঈশান কথা বলার চেষ্টা করলেও মেয়েটা তেমন করে কথা বলেনি। হয়তো ওর সাথে কথা বলতে চায় না। ঈশান প্রত্যেক দিন সকালে সকালে বাসার সামনে দাঁড়িয়ে থেকেছে আর সামিয়ার জন্য অপেক্ষা করেছে, কিন্তু মেয়েটা আসেনি। ভেবেছে যে কলেজে আর যাবে না। ঈশান একা একাই গিয়েছে। বিকেলে ক্রিকেট খেলার সময় দেখেছে ব্যালকনিতে দাঁড়িয়ে ওর দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতে। তারপর ওদের ক্রিকেট খেলা শেষ হলে সন্ধ্যার মুখে ছাদে গিয়ে দাঁড়িয়ে থাকতো। ঈশান ভাবলো মেয়েটার কি হলো? তাহলে কি ওর উপর সেদিনের বিষয়টা নিয়ে রাগ করলো? তাহলে এখন কি করবে ভাবছিল বিষয়টা নিয়ে। অন্যদিকে সামিয়া বেডে পা তুলে বসে কিছু একটা মনোযোগ দিয়ে ভাবছিল। এরই মাঝখানে ওর বোন এসে বলতে আরম্ভ করলো, কি ভাবছিস রে আপু? কয়েকদিন যাবৎ দেখছি কেমন চুপচাপ হয়ে গেছিস। সেদিনের পর থেকে আর তেমন করে কোথাও যাচ্ছিস না, আবার কী সব ভাবছিস বলতো? আমি না অনেক ভালো একজনকে পেয়ে গেছি, যে আমার মনের মতো। এতদিন ধরে যাকে খুঁজেছি, এতদিন ধরে যার জন্য অপেক্ষা করেছি, সে আমারই সামনে ছিল, কিন্তু আমি বুঝতেই পারিনি জানিস বোন। কাকে পেয়ে গেছো? আর কী সব আজে বাজে কথা বলছিস? অন্তত আমাকে বল। সব বিষয়ে সব সময় লুকিয়ে গেলে কি ভালো লাগে বলো? এত ইন্টারেস্টিং বিষয়টা না বললে কেমন হয় বলো তো? সব কিছু তো শুনতে হবে না। তুই এক কাজ কর, একটু বাদেই ঈশানকে ছাদে ডেকে দিবি। বলবি আমি দেখা করতে বলেছি, আমি ওর সাথে একটু কথা বলবো। তাহলে কি ঈশান ভাইয়া? সব বিষয় এত বাড়াবাড়ি করতে হয় না। তুই এত বেশি বুঝিস কেন? ছোট মানুষ হয়ে এত বেশি কথা বলতে হয় না, জানিস না? যাচ্ছি যাচ্ছি, বকা দিও না। ঈশানকে একা আসতে বলবি, আর কাউকে যেন না আনে। সোনিয়া চলে গেল। অন্যদিকে ঈশান নিজে ক্রিকেট খেলছিল। এরই মাঝখানে আর চোখে দেখলো সোনিয়া এসে দাঁড়ালো সেখানে। তারপর আবারও ছেলেটা খেলায় মনোযোগ দিতে গেলে এরই মাঝখানে সোনিয়া বলতে লাগলো, ভাইয়া, তোমাকে একটা কথা বলার ছিল, একটু খেলাটা রাখো না। পরে বলো আপু, এখন ব্যাটিং করছি, পরে না হয়। কথাটা আমার না, আপুর। আপু তোমাকে দেখা করতে বলেছে, এক্ষুনি যেতে বলেছে, না হলে অনেক রেগে আছে, কিছু একটা বলতে চাইছে। যদি না শোনো তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। সামিয়া ডেকেছে শুনে ঈশানের কেমন যেন একটা সন্দেহ হলো। তাহলে মেয়েটা কি বলতে চাইছে? নাকি ওর সাথে আর কথা বলবে না, ওকে দূরে থাকতে বলবে? এরকম কিছু বলার জন্যই ডেকেছে। সামিয়া আপুর কি ওর প্রতি দুর্বলতা আছে সেটা ভেবেই মেয়েটা ওকে দূরে থাকতে বলেছে? এরকম কিছু ভেবে ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ছেলেটা ব্যাটটা একটা বিচির হাতে দিয়ে জিজ্ঞেস করলো কোথায় যেতে হবে। সোনিয়া ওকে জানালো ছাদে যাওয়ার কথা। ঈশান গুটি গুটি পায়ে হেঁটে ছাদে উঠল। সেই পুরো 5 তলার উপরে উঠে দেখলো সামিয়া একদম রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে। যতগুলো সিঁড়ি বেয়ে উঠেছে ততগুলোই প্রশ্ন মনে এসে ভিড় করেছে। তাহলে কি মেয়েটা ওকে এমন কিছু বলতে চায় যেটা শোনার পর ঈশান আর কখনো সজ্ঞানে ওর সামনে যাবে না, কিংবা এর থেকে দূরে থাকতে চাই? এরকম সব প্রশ্ন নিয়ে এসে ঈশান সামিয়ার পিছনে দাঁড়ালো। কারো উপস্থিতি টের পেয়ে সামিয়ার পিছনে ফিরতেই দেখলো ঈশান দাঁড়িয়ে আছে। ঈশানের চোখে মুখে আশঙ্কার ছাপ, একদম ফ্যাকাশে হয়ে আছে মুখটা। সামিয়াকে স্নিগ্ধ লাগছে, বেশ খানিকটা হাসি খুশি আর সতেজ লাগছে। মনে হয় খুব বেশি খুশি আজ। ঈশান তারপরও হাসলো না আর জিজ্ঞেসও করলো না। তবে খেয়াল করে দেখলো সামিয়ার অব্যক্ত এলোমেলো কোমর ছাড়িয়ে চুলগুলো বাতাসে উড়ছে। 5 তলার উপরে আজ বেজায় বাতাস। এবার সামিয়া আরেকটু এগিয়ে আসলো। ঈশান এবার কিছু একটা ভেবে বেশ খানিকটা মিইয়ে যাওয়া কণ্ঠে বলল, তুমি আমাকে ডেকেছিলে, কিছু বলতে চাইছো আপু? হ্যাঁ, তবে এই আপুটা বাদ দিতে হবে। আজকের পর থেকে আর কখনো আপু বলবে না, নাম ধরে ডাকবে, আর না হয় তুমি করে বলবে। কি বলার জন্য ডেকেছো সেটা বলো। বলতে চাইছি অনেক কিছুই, সেদিনই বলতে চেয়েছিলাম, কিন্তু ওরকম একটা পরিস্থিতিতে আর বলার মতো ইচ্ছেই ছিল না। অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। ওরকমভাবে কখনো বাজে পরিস্থিতি চোখের সামনে থেকে দেখিনি, তাই ভাবতে পারিনি যে কথা বলার শক্তিটুকু হারিয়ে যাবে। দেখো, এই 6 মাস যাবৎ আমি অনেক ভেবেছি আর ভেবেচিন্তে দেখেছি তোমার আমার মাঝে প্রথমে ঝামেলা, তারপর ভাব,
আর তারপরে বন্ধুত্ব, সব মিলিয়ে এক প্রকার একটা দোটানার মধ্যেই ছিলাম। আমি অনেক কিছুই ভেবেছি, আবার অনেক কিছুই মনের থেকে মুছেও ফেলতে চেয়েছি, কিন্তু মনকে সবসময় মানানো যায় না। মন তো এক প্রকার বিহায়া, যতটা চেষ্টা করি ততই সে বাঁধন ছাড়া হয়। চেষ্টা করেছিলাম তোমার থেকে দূরে সরিয়ে রাখতে, কিন্তু পারিনি। দিন শেষে তোমার প্রতি অনুভূতি, ভালোবাসা আর অনুভব সৃষ্টিও করেছে। আর সেদিন যখন আমাকে বাঁচালে, তখন থেকেই ভাবছিলাম এরকম একটা মানুষই আমার লাইফে চাই, যে আমাকে সেভ করবে, ভালোবাসবে, বুক দিয়ে আগলে রাখবে। সেদিন যখন ওই বাচ্চাটাকে তুমি বাঁচালে ওরকম করে, তখন তো মনে হয়েছে আমি আমার জীবনের শ্রেষ্ঠ মানুষটাকে পেয়েছি, যে মানুষ আমার লাইফে আসলে আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসবে, আমাকে সবসময় নিজের থেকেও বেশি প্রাধান্য দেবে। তবে আমি এত ভালোবাসা চাই না, আমাকে সামান্য একটু ভালোবাসলেই হবে। তোমার এই ছোট্ট বুকে আমাকে মাথা গোছার ঠাঁইটুকু দিলেই হবে। জানি না আমি কী সব এলোমেলো অগোছালো কথা বলছি, তবে এই মুহূর্তে আমার জুনিয়র সেই অনুভূতির মানুষটার সামনে আমি অনুভূতিটাকে ঠিক রাখতে পারছি না। আবেগে এলোমেলো হয়ে যাচ্ছে কথাগুলো। আমি জানি না তুমি বিষয়টা কেমন করে নেবে, কি ভাববে, তবে আমি আর না বলে থাকতে পারছিলাম না। তোমার সাথে কথা বলা, তোমার সাথে চলাফেরা করার সব মিলিয়ে আমি মিস করছিলাম, তাই চাইছিলাম কাছাকাছি আসতে। আমি জানি না ভালোবাসার কথা কেমন করে বলতে হয়, তবে আমার মন চাইছিল আমি সবটাই বলে দিলাম। আমি তোমাকে চাই, কিভাবে চাই জানি না, তবে খুব কাছে চাই। আমার এসব এত অনুভূতি, আবেগ আর ইমোশন যদি ভালোবাসা হয়ে থাকে, তাহলে সেটাই। আমি ভালোবাসতাম তোমাকে, আর চাই, কেন চাই জানি না, তবে খুব করে চাই ঈশান। ঈশান ফ্যাল করে সামিয়ার দিকে তাকিয়ে আছে, ভাবছে হয়তো মেয়েটা কি না কি বলবে, কিন্তু এরকম একটা অনুভূতির কথা ওর সামনে প্রকাশ করবে ঈশান ভাবতেও পারেনি। নিজে থেকে বয়সের সিনিয়র একটা মেয়ে ওকে ভালোবাসার কথা বলেছে, আর এতগুলো অনুভূতির কথা জানান দিল, এত সুন্দর করে গুছিয়ে কথা বলেছে, যার জন্য ঈশানের মনটা ছুঁয়ে গেল। ও কিছুক্ষণের মধ্যে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ভেবেছিল তো মেয়েটি কি না কি বলবে, ওর থেকে দূরে থাকতে বলবে, আরও কত সব আজে বাজে আর নেগেটিভ চিন্তা ভাবনা করেছিল, আর এখন সবটাই শোনার পর মাথা থেকে সব আজে বাজে চিন্তা চলে গেল। আর নিমেষের মাঝেই যখন মনে হলো 2 বছরের সিনিয়র একটা মেয়ে, বাড়িওয়ালা সেই বজ্জাত মেয়ে কিনা ওকে ভালোবাসে, সাথে সাথে ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সামিয়া যখন জানতে চাইলো কি হলো, তুমি কথা বলছো না যে? ঈশানের হুঁশ ফিরতেই ও বলতে আরম্ভ করলো, তুমি এই কথা বলার জন্য আমাকে এখানে ডেকেছিলে? উফ, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম জানো। কেন, তুমি কি ভেবেছিলে আমি তোমাকে বকাঝকা করব, কোনো বিষয়ের জন্য রাগ করব? না, ভেবেছিলাম বলবে আমি যেন তোমার থেকে দূরে সরে থাকি, তুমি অন্য কাকে পছন্দ করো, তাকেই ভালোবাসো, আমি যেন তোমার আশেপাশেও না আসি, মানে যত সব নেগেটিভ চিন্তাভাবনা আছে সব তোমার থেকে মোট কথা দূরে সরে থাকার কথা বলবে, এরকম কিছু ভেবেছিলাম। ভয় পেয়ে গিয়েছিলাম কারণ কেন কেন ভয় পেয়ে গেছিলে কেন, আর কি কারণ? সামিয়া কথাগুলো বলেই এগিয়ে আসলো, তারপর ঈশানের শার্টের কলারে হাত রাখলো আর ওকে একটু নিজের দিকে এগিয়ে নিতেই অবাক হলো। তখন সামিয়া বলতে লাগলো, কারণটা আমি বলি ঈশান। কারণ আমি বলতে পারবো না আর জানিও না, তবে তুমি আমাকে ইগনোর করছিলেই যে কয়েকদিন, তখন আমার একটু ভালো লাগেনি। কি করব, কি করলে ভালো লাগবে, তোমার সাথে কথা বলতে পারবো, কখন তোমার সাথে কথা হবে, তুমি আমাকে ডাকবে, আবার আগের মতো মেলামেশা চলবে, এসবই। কিন্তু সোনিয়া যখন ডাকলো ভেবেছিলাম যে অন্য কিছু হবে, তাই ভয় পেয়ে গিয়েছিলাম। ভয় পেয়ে গিয়েছিলে এই জন্য কারণ তুমি আমায় ভালোবাসো, আর তুমি চাচ্ছ আমি যেন তোমার আশেপাশেই থাকি, তোমাকে যেন এরকম করেই ভালোবাসি, সবসময় আদর করি আর কেয়ারের ওপরেই রাখি। ঈশান চোখ বড় বড় করে মেয়েটার দিকে তাকিয়ে রইল। এই মুহূর্তে দুজনের নিঃশ্বাস দুজনের মুখের উপর পড়ছে। ঈশান কোনো কথা বলছে না দেখে সামিয়া ছেলেটার নাকে না ঘষে দিয়ে বলল, কি হলো বলো? আমি অত শত জানি না, এরকম যদি হয়ে থাকে তাহলে তাই, তবে আমি জানি না তুমি এরকম কেন করেছো, কিন্তু আর কখনো এরকম করবে না। তুমি দূরে থাকলে আমার ভালো লাগবে না, সত্যি বিশ্বাস করো। মারো, বকাঝকা করো, যা ইচ্ছা তাই করো, আগের মতো রাগারাগি করো, তারপরে দূরে যাওয়ার চেষ্টা করো না।
আমি এরকম করে বললে তো হবে না, শোনো। ভালোবাসার কথা আমাকে মুখে বলে দিতে হবে। সামিয়ার কথাটা শেষ করতে দিল না, তার আগেই ছেলেটা ওর কোমর জড়িয়ে ধরল। সাথে সাথে মেয়েটা বেশ খানিকটা হক চুকিয়ে গেল, সামিয়া ঈশানের বুকের সাথে মিশে গেল। তারপর ছেলেটা এক হাত ওর মুখের পাশে রাখতেই মেয়েটা ওর বুকের মধ্যে মুখ লুকিয়ে নিল। সামিয়া ঈশানকে জড়িয়ে ধরতেই মেয়েটার মাথাটা থুতনি ঠেকতেই বলতে লাগলো, আই লাভ ইউ, আমার ভাড়াটিয়া আঙ্কেলের সিনিয়র মেয়ে। বজ্জাত ছেলে কী সব বলে। এখান থেকে তুমি করে বলবে, বুঝছো? সামিয়া বলবে, আমি শুধু তোমারই ঈশান। তাই তাহলে একেবারে আমার করার ব্যবস্থা করতে হয় দেখছি। সামিয়া মাথা তুলে যখনই প্রশ্ন করতে যাবে তার আগেই ঈশান ওর ঠোঁট জোড়া বন্ধ করে দিল। মেয়েটা চোখ বড় বড় করে ঈশানের এরকম কাজকর্ম দেখছিল। তারপর একটা সময় ওর মুখে হাসি ফুটে উঠল। মেয়েটা ঈশানের শার্টের কলার দু হাতে আঁকড়ে ধরে রেসপন্স করতে লাগলো, ভালো থাকুক ভালোবাসা। সব গল্প একই রকমভাবে শেষ করলে আপনাদের কাছে ভালো লাগবে না, তাই এই গল্পটা একটু অন্যরকম করে শেষ করা হয়েছে। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।